আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্ট ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সেমিনারটি গতকালকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং আপনারা সবাই যুক্ত হয়েছিলেন। আমাদের জার্নি জার্নি এবং জ্যামের জন্য আমরা ক্লাসটি তখন সেভাবে কন্টিনিউ করতে পারিনি। আজকে আমরা পুনরায় আপনাদেরকে, যেহেতু আমি কথা দিয়েছিলাম, সেই আলোকে আমি আজকে এই সেমিনারটি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা কালকে করেছেন এবং আজকে যুক্ত হয়েছেন পুনরায়। যে সকল ভাই, কালকে প্রায় 70 থেকে 80 জন ভাই আমার জন্য ওয়েট করতেছিলেন। আমি কয়েকবার আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওভাবে হয়ে উঠতে পারিনি। ধন্যবাদ জানাই। আজকে যেহেতু আমরা পুনরায় এই সেমিনারটি কন্টিনিউ করব, আপনারা আমাদের লিঙ্কটি শেয়ার করতে পারেন বিভিন্ন জায়গায়, যেহেতু আজকে ফ্রি আমাদের কার্যক্রম এবং চমৎকার আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা ইউনিভার্সিটি, কলেজ এবং জব সেক্টরে যারা আছে, আমাদের লিঙ্কটি শেয়ার করবেন প্লিজ। আমরা ইলেকট্রিক্যালের অনেক খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করব এবং আপনাদের কাছে কিছু বিষয় শুনবো। আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম করে ইলেকট্রিক্যাল নলেজ গুলো শেয়ারিং এর মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। অ্যাডভান্টেজের উদ্দেশ্য হচ্ছে এটা। তো প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যাল থেকে, তারপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। তারপর বিভিন্ন সেক্টরে আমি দীর্ঘ প্রায় 11-12 বছর জব করতেছি, এখনো কাজ করতেছি। আর এস নিরাপন এবং ড্রয়িং ডিজাইন এবং বিভিন্ন প্রকার অডিট এবং ইলেকট্রিক্যাল অটোমেশন নিয়েও দীর্ঘ কাজ করেছি বা করতেছি। এটা হচ্ছে আমার পরিচয়। আমি অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং অ্যাডভান্টেক বিডি, আমাদের দুইটি প্রতিষ্ঠান। অ্যাডভান্টেক বিডি হচ্ছে এই নলেজ শেয়ারিং নিয়ে কাজ করে। অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড অটোমেশন, মেশিনারি এবং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি নিয়ে কাজ করতেছি। এই প্রতিষ্ঠানের অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাডভান্টেক বিডির অপারেশন ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছি। তার সাথে সাথে আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে, এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড। এটা হচ্ছে গাজীপুর ডুয়েটে অবস্থিত, সেখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছে। তো মজার বিষয় হচ্ছে যে আজকের এই সেমিনার গুলো বা আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে যে শুধু আমাদের প্রফেশনাল কোর্স করি বা করাবো, বিষয়টা এর উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে একটি নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম গ্রো করা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাডভান্টেক বিডি বা অ্যাডভান্টেকের মাধ্যমে আপনারা অনেক কিছু নলেজ শেয়ার করবো আপনাদের সাথে, এবং আপনাদের যে এক্সপিরিয়েন্স, যে বিষয়গুলো অ্যাচিভ করেছেন, ধরুন আপনি ছোট 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 যে দিন, একদিন 2 দিন করে যে অ্যাচিভমেন্ট গুলো হয়, যেমন যে আপনার জীবন দর্শায় বা আপনার প্রফেশনাল লাইফে, ইঞ্জিনিয়ারিং লাইফে, এই ক্যারিয়ারে যে আপনি একটা অ্যাচিভ করেছেন, যে এই বিষয়টা এভাবে না করলে এভাবে করলে হয়। ধরুন যে আপনি ভাইবা ফেস করেছেন এ পর্যন্ত 50টা জায়গাতে চাকরি হয়েছে বা চাকরি করেছেন। তো সেই আলোটা, সেইটা যদি আপনার জুনিয়রদের কাছ থেকে যদি আপনি সেটা শেয়ার করেন, তাহলে তাদেরকে কিন্তু আর বিড়ম্বনা শেখার বা কষ্ট কম করতে হবে, ইজি ভাবে বুঝে যাবে যে এই বিষয়গুলো যদি আমি অ্যাচিভ করতে পারি, দেন আমি ভালো করব। আচ্ছা, তারপর একাডেমিকের পাশাপাশি যে বিষয়গুলো আমাদের থাকে, যে এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে কাজ করি, তাহলে আমরা আমাদের ইলেকট্রিক্যাল ক্যারিয়ারটাকে ভালোভাবে সাজাতে পারবো। প্রিয় ভাইরা, কেমন? এখন ধরুন আমরা একাডেমিক যে লেখাপড়া করি, এই আমাদের যে একাডেমিক যে কার্যক্রম, সেটা তো একটা মাপকাঠির মধ্যে আছে। সেটা ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। আহ সরি, কখন থেকে শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আমি যেটা বলতেছিলাম যে আমাদের একাডেমিক যে অর্জন, আমাদের ধরেন বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি বেসরকারি পলিটেকনিক বা বেসরকারি ইউনিভার্সিটি বা সরকারি, আপনি কোথা থেকে করেছেন, এটা হচ্ছে অবশ্যই একটা আপনার অ্যাচিভমেন্ট। ধরেন আপনি বুয়েট থেকে লেখাপড়া করেছেন, ডুয়েট থেকে করেছেন, বেসরকারি থেকে করেছেন, আসরওয়ালা থেকে করেছেন, এটা হচ্ছে প্রাথমিক অ্যাচিভমেন্ট। যে ধরুন আমি বুয়েট থেকে করেছি, আপনি ডুয়েট থেকে করেছেন, কেউ আসরওয়ালা থেকে করেছে, কেউ সিটি ইউনিভার্সিটি থেকে করেছে। এটা হচ্ছে একটা পর্যায়। তো আপনি শুধু যদি একাডেমিক আপনার ই নিয়ে আপনি আমি
বড়াই করি যে আমি বুয়েটের ছাত্র, আমি ডুয়েটের ছাত্র, আমি অমুক জায়গায় ছাত্র, তো আমি অনেক কিছু করতে পারবো, এই বিষয়টা আমার মনে হয় যে এতটা মানে আপনার প্রফেশনাল লাইফটাকে সাকসেসের দ্বার প্রান্তে নিয়ে যাবে না। কে নিয়ে যাবে? যদি আপনি ইলেকট্রিক্যালের বা হচ্ছে আপনি মেকানিক্যাল বা হচ্ছে আপনার সিভিল, যে ডিপার্টমেন্ট আপনি লেখাপড়া করেছেন, যে ইউনিভার্সিটি করেছেন, সেটা তো প্রাথমিক অ্যাচিভমেন্ট। তারপরে যে বিষয়টা থাকে যে ধরুন আমি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়েছি, ওকে, আমি বুয়েটে পড়তে পারিনি, আমি ডুয়েটে পড়তে পারিনি, হ্যাঁ আমার একটা ল্যাগিংস আছে, বাট আমার প্রফেশনাল লাইফে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যে বিষয়গুলো আমি ইন্ডাস্ট্রি লেভেলে যে কাজগুলো আছে, আমি বেসরকারি ইউনিভার্সিটি বা হচ্ছে বেসরকারি আপনার পলিটেকনিকে পড়ে বা যে কোনো ক্যাম্পাসে পড়ে আমি সেটা জানি। কতটুকু জানি? আমি ধরুন একজন বয়স হচ্ছে 50 বছর, অটোমেশন নিয়ে কাজ করতেছে, 20 বছর নিয়ে অটোমেশন কাজ করতেছে, আর আমি সবেমাত্র শুরু করলাম এবার ফ্রেশার ইঞ্জিনিয়ার হিসাবে। তার সমান কি আমি পারবো? না। আপনার অনেক সময় পারার কোনো প্রয়োজনই নাই, পারতেই হবে না। আপনি যে সেক্টরে আছেন, যে লেভেলে আছেন, এখানে যতটুকু আপনার জানা দরকার ততটুকু জানলে আপনার জন্য। এবং আপনার যে জব সেক্টর, যে আপনার যে রেসপন্সিবিলিটি, ওই অনুযায়ী আপনি ঠিকঠাক একটা পয়েন্টে আছেন কি না। যদি আপনি থাকেন তাহলে আপনি ভালো আছেন। আর যদি আপনি গতানুগতিক শুধু আমি ইলেকট্রিক্যালে পড়েছি, আমি অমুক জায়গায় পড়েছি, এটা যদি হয়ে থাকে তাহলে আপনি ভুল জায়গায় আছেন। আমি মূল যে পয়েন্টটা আপনার ডিপার্টমেন্ট হয় এটাই আমি দেওয়ার আপনাদের চেষ্টা করতেছি। যে ধরুন আপনি ডাইং ফিনিশিং, আপনি আর&ডি সেক্টরে জব করবেন, ইন্ডাস্ট্রিতে জব করবেন, আপনি সবেমাত্র বের হয়েছেন, তো তাহলে আপনার কোন স্টেজ গুলা আপনার ডিঙিয়ে 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 আপনার হাঁটি হাঁটি পা করে আপনাকে টাইম সাপেক্ষে, যেটা এখন টাইম সাপেক্ষে, এই টাইমটা কতটুক হবে? আপনি টাইম সাপেক্ষে আপনি 10 বছর টাইম নেবেন, 5 বছর টাইম নেবেন না, আপনি 6 মাস, 2 মাস, 1 মাস, আপনি আপনার জায়গা থেকে। এখন আর একটা আপনার আমাদের বাংলাদেশে আবার একটা আপনাদের কিভাবে নেবেন আমি জানি না, আমার মিরাক্কেল টাইপের বা টেসলা কয়েলের মতো কিছু জিনিস বের হয়েছে। কেমন? যে একদিনে অটোমেশন শেখানো যায়, 5 দিনে শেখানো যায়, 8 দিনে শেখানো যায়। মানে এখন আপনাকে আমি অটোমেশন কিভাবে একদিনে শেখাবো? পসিবল এটা? আপনার কি মানে একমত হবেন এটা? যে হ্যাঁ আমি অনেকদিন অটোমেশন শিখেছি, আমি কমিউনিকেশন কিছু আমার প্রবলেম আছে, আপনার কাছে যে আমি এটা এক্সপার্ট হলাম। একজন ইঞ্জিনিয়ার, সে কেবল ক্যালকুলেশন জানে না, কোনো কিছুই জানে না, ড্রয়িং ডিজাইন, তারপর হচ্ছে মেশিন সিকোয়েন্স, আপনার মেশিনের যে আপনার যে সিকোয়েন্স গুলো আছে সেগুলো কিছুই জানে না, আমাকে একদিন 2 দিন আমি অটোমেশন শিখে গেলাম। সেটা কি ভুল না? অবশ্যই ভুল। আমি যেটা বলবো, আপনি অটোমেশন শিখবেন, কোনো সমস্যা নেই, সেখানে আপনাকে শিখতে হবে, আমরাই আপনাকে শেখাচ্ছি অনেক টাকা নিয়ে। কিন্তু আপনি যদি ফ্রেশার ইঞ্জিনিয়ার হন, আপনি যদি মিড লেভেল থেকে নিচের ইঞ্জিনিয়ার হন, তাদেরকে আপনাকে অবশ্যই স্টেজ বাই স্টেজ যেতে হবে। আপনি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে একজন অটোমেশন ইঞ্জিনিয়ার কেবল ক্যালকুলেশন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, বিবিটি, আর্থিং ক্যালকুলেশন, এই যে বিষয়গুলো আছে, আপনাকে এলপিএস ডিজাইন, এসএলডি, ইএলডি, বিভিন্ন প্রকার অডিট, বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল আসলে কি নিয়ে কাজ করে স্টেজ বাই স্টেজ, আপনাকে এই জিনিসগুলো যদি না জানেন তাহলে আপনি অটোমেশন শিখে বিড়ম্বনা শেখার হবে, প্রিয় ভাইরা। তো চলুন আমরা একটু এখানে আপনাদেরকে আলোচনা করি। আমরা আজকে অনেকে এই জিনিসটা আমি উল্লেখ করেছিলাম যে দেখেন এখানে 25টা ক্লাস আছে, আপনি একটু ইমাজিন করেন ভাই, শিখতে তো হবে অনেক কিছু, আমাদের অনেক কিছু জীবনে করতে হবে। কিন্তু এখন যদি মনে হয় যে আপনার যে 20 বছর অ্যাচিভমেন্টের পর যে ইঞ্জিনিয়ার যে কাজটা করতেছে, আপনি আজকেই সেই কাজটা করে ফেলবেন, এটা কখনোই হবে না। হ্যাঁ, উনি যেই গ্রোথটা হয়েছে, মানে ওনার যে অ্যাচিভমেন্টটা হয়েছে 20 বছরে, সেটা করবো আমি 7 বছরে, সেটা করবো আমি 10 বছরে, সেটা করবো আমি 12 বছরে, এটা ক্যাপাসিটি আছে। কিন্তু আপনি একদম টাইমকে যদি উড়িয়ে দেন তাহলে হবে না, প্রিয় ভাইরা। এখন দেখেন, আমরা আমি ইন্ডাস্ট্রি সেক্টরে আমি ম্যানেজার হিসাবে ছিলাম, আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্রুপ কোম্পানি, ডাইং ফিনিশিং, প্রায় 7-8টা গ্রুপ কোম্পানিতে আমি জব করেছি। সেখান থেকে যে অ্যানালাইসিস করেছি যে আমাদের একটা ইঞ্জিনিয়ার যখন জয়েন করে, জয়েন করার পর যেটা হয় যে এই বিষয়গুলো নিয়ে আমরা নাড়াঘাটা, এই অলমোস্ট এটি অলমোস্ট মানে আমি আমার থিসিস করে আমার 11-12 বছরের অ্যাচিভমেন্ট আমি যেটা মনে করেছি, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি এই কাজগুলো একটা জিনিস মনে 40% করে দাও।
বন্ধ টন্ধ আছে দোকানটা। 40% পারে, তাহলে আমার মনে হয় যে অনেক কিছু করতে পারবে এবং আপনি জব সেক্টরে 30 থেকে 40 50 1 লাখ টাকার জব আপনার কন্টিনিউ করা সম্ভব। শুধু এই গোল জিনিসটি আমি যেটা দিয়েছি, এটা এটা শুধু গল্প কথা না, আমি এটা আপনাদের সাথে, যদিও আপনাদের ছোট ভাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই যে এই জিনিসগুলো আপনি 40% বা 60% আপনি সুন্দর করে পারেন। আপনি 30 40 হাজার টাকা জব পাচ্ছেন না, আপনার আমি বলবো আপনি আমার অফিসে আসেন, দুই ভাই আলাপ করি, দেখবেন যে আপনি সাকসেস হয়েছে। তো প্রিয় ভাইরা, এখানে দেখেন কি বিষয়গুলো আমি দিয়েছি একটু। ইন্ট্রোডাকশন ক্লাস মডিউল, ক্লাস মডিউল নিয়ে কিভাবে ক্লাস হয় একটা ক্লাস নিয়ে আমরা আলোচনা করি। তারপর আপনার যেটা কেবল ক্যালকুলেশন টাইপ এসটি এবং এলটি, এটা কিভাবে করি আমরা, আরএসসি, নিরাপন, বিএনবিসি, এনএফপিএ, এনএসসি, আইএসসি, মানে বিভিন্ন প্রকার যে স্ট্যান্ডার্ড গুলো আছে। এখন যারা মনে করবেন যে ভাই আপনি তো 10 12 বছর জব করেছেন, তো স্ট্যান্ডার্ড গুলো তো আপনি ভালোই আপনার জানা আছে না, অবশ্যই ঠিক আছে আপনার কথা, কিন্তু এই স্ট্যান্ডার্ড গুলো আপনাদের জন্য আমরা একদম প্যাকেজ আকারে, ধরুন আপনি এলপিএস ডিজাইন করবেন, এলপিএস ডিজাইন করতে করতে আরএসি কি বলছে, নিরাপন কি বলছে, বিএনপিসি কি বলছে, এনএফপিএ কি বলছে, এনএসসি কি বলছে, আইএসসি কি বলছে, এগুলো একটা শর্ট নোট, মানে অলমোস্ট সবকিছু পড়তে আপনি 10টা পাতা পড়লে আপনার হয়ে যাচ্ছে। আপনি বাস ভোল্টেজ জব ক্যালকুলেশন করবেন, এই কোন স্ট্যান্ডার্ড, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ডে কি বলেছে সেটা আপনার নোট আকারে দেওয়া আছে। বাস বা সাইজ, ওয়েট ক্যালকুলেশন, বিবিটি সাইজ, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, একটু খেয়াল করবেন যে আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আমাদের ইন্ডাস্ট্রিতে বা ইঞ্জিনিয়ার হিসাবে যে রেসিডেন্সিয়াল যে জায়গাগুলোতে আমরা যে জিনিসগুলো ইউজ করছি আমাদের কভারেজ হচ্ছে, একটু খালি খেয়াল করবেন। আর্থিং সিলেকশন এবং ক্যালকুলেশন হচ্ছে, পিসিবির হচ্ছে আইডিএমটি রিলে সেটিং নিয়ে যেটা কাজ আছে সেটা আমরা 8 নম্বর ক্লাসে পাচ্ছি আমরা। তারপর হচ্ছে আলাদাভাবে সাব স্টেশনের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে বিভিন্ন প্রকার অডিট বা কাজ করার সময়, সেটা আমরা 2টা ক্লাসে বা 3টে ক্লাসে কভার করি। ইলেকট্রিক্যাল অটোক্যাড আপনি জানেন না, এই যে এটা খুব একটা লজ্জাজনক অবস্থা, এটা জানতেই হবে ভাই। আমি একদম রিকোয়েস্ট করি যে আমার সাথে যতগুলো ভাইদের যুক্ত হয়, যে ভাই অটোক্যাড খুবই সহজ একটা জায়গা, আর ইঞ্জিনিয়ারিং ভাষাই হচ্ছে ড্রয়িং। সো আপনি যদি ইলেকট্রিক্যাল না জানেন তাহলে ইঞ্জিনিয়ারিং ভাষাই জানেন না। সো আপনারা আসেন আমাদের কাছে, হোক ইউটিউব দেখে হোক কারোর কাছ থেকে হোক, আপনি যেখানে হোক আমাদের কাছ থেকে এসেই শিখতে হবে, বিষয়টা এরকম না ভাই। আপনি যেখানে ইচ্ছা আপনি শিখবেন, কিন্তু শিখতে হবে, এটা হচ্ছে আমার দাবি। তারপর দেখেন লাইটিং ক্যালকুলেশন, লুমেন মেথড, একটা রুমে কয়টা লাইট লাগবে, হ্যাঁ, লুমেন্স কত হবে স্ট্যান্ডার্ড, এই অনুযায়ী আমরা কিভাবে ড্রয়িং ডিজাইন করবেন, কয়টা লাইট লাগবে, ক্যালকুলেশন গুলো। তারপর হচ্ছে আর্থিং লেআউট, আপনার একটা ফ্যাক্টরিতে যখন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি একটা আর্থিং লেআউট লাগে, আপনার লেআউটটা কিভাবে করবেন সেটা পাবেন। এলপিএস ডিজাইন, পূর্ণভাবে আপনি এলপিএস ডিজাইন করতে পারবেন আমাদের এই 2টা ক্লাসে, মানে আপনি যে কোনো বিল্ডিং এর আপনি এলপিএস ডিজাইন করতে পারবেন। এসএলডি, ইএলডি, লোড টেবিল ক্যালকুলেশন, এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন এখান থেকে। এবং আইপিএস ইউপিএস নিয়ে শিখতে পারবেন কিভাবে কি, আরএসসি নিয়ে আপনার ডকুমেন্টস গুলো আসলে কি কি রিকোয়ারমেন্ট তাদের, সে বিষয়গুলো আলোচনা করা হবে। মেনটেন্যান্স এর ডকুমেন্টস গুলো এবং ইলেকট্রিক ওয়াল টেস্ট রিভিউ, অ্যাডভান্টেজের ব্যাপারে আমরা একটা রিভিউ নিয়ে থাকি। তারপর লিকেজ রিলে সেটিং নিয়ে একটা ক্লাস হয়, সিভি আপডেট, অ্যাপ্লাই প্রসিডিউর। এখন দেখেন, এখন আসলে আজকের আপনাদের সাথে আমি 1 ঘন্টার মতো আলোচনা করব এই যে 25 নাম্বার যে অপশনটা, মানে এই বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা দেখেছি যে অনেকে গুরুত্ব দিচ্ছেন, আর সিভি কি, সিভি তো আছে আমি তো পারি, আবার সিভি ক্লাস করা লাগবে, বা সিভির জন্য কি বড় ভাইয়ের কাছে যাওয়া লাগবে, অবশ্যই যাওয়া লাগবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু, সব কিছু আপনি জানেন, ধরে নিলাম আপনার সিভিতে আপনি ফুটিয়ে তুলতে পারলেন না, আপনাকে কোম্পানি কখনোই আপনাকে বলবে না যে সোহেল সাহেব আপনি আমাকে চিনে বা আমাকে দেখে নিবে। আমার সিভিটাই হচ্ছে আমি, আমাকে প্রেজেন্ট করতেছি আমি, এবং যে কোম্পানিতে আমি চাকরি করতে গিয়েছি ওই কোম্পানিতে কি টাইপের ইঞ্জিনিয়ার নিবে থিসিস করে আমার সিভি ড্রপ করা এবং অ্যাপ্লাই প্রসিডিউর। আপনি জানেন যে সিভিতে আমার যে একটা থাকে, আপনার কম্পোজ করা থাকে, সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে আপনি কোথা থেকে পেয়েছেন, যে একটা মানে হচ্ছে কি বলে এটাকে, বডিতে যে একটা জিনিস লিখতে হয় সেটা।
আপনি হয়তো এখন যদি আমার সিভি নিয়ে আমি কথা বলবো, আমার মেলে যায়, যেহেতু আমি জব নিয়ে, সেক্টর নিয়ে, জব সেল নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই হিসাবে। এখন আমি প্রতিনিয়ত মানুষকে জব দেওয়ার চেষ্টা করি আপনাদের মাধ্যমে। আমি অনেক সময় বলি আমার যতগুলো আমরা কোম্পানি, আমাদের অনেকগুলো কোম্পানি হচ্ছে আমরা এনলিস্টেড, এবং 12 থেকে 13টা কোম্পানিতে ডিরেক্ট জব করেছি, এবং কনসালটেন্সি হিসাবে শত শত কোম্পানিতে আমরা উঠা বসা। তো সেখানে আমি বলি যে ভাই আপনাদের এখানে ইঞ্জিনিয়ার লাগলে আমাকে বলবেন, বা আমাকেও, আমার কাছেও অফার আছে, যেহেতু আপনার আমি ট্রেনিং পার্ট নিয়ে কাজ করি, অটোমেশন নিয়ে কাজ করি, কনসালটেন্সি নিয়ে কাজ করি প্রিয় ভাইরা। তো আপনাদের আমরা মিলেই একটা প্ল্যাটফর্ম আমরা করতে চাই। আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা হচ্ছে দেখেন, মজার বিষয় হচ্ছে যে আপনি আপনার যে সিভি, সিভিটার যে অবস্থা, মনে করেন যে একটু দেখিয়ে ফেলি আপনাকে। ধরেন আমার একটা মেলে গেলাম, এটা অ্যাডভান্টেজের মেলে যাই, চাকরিগুলো না দেখাই, যেহেতু একটু সিকিউরিটির ব্যাপার আছে। আহ, ধরুন আপনি দেখেন, এখান থেকে দেখেন, এই যে আহ, এই যে দু একটা আপনাকে দেখায়, তাহলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই যে দেখেন, ধরেন আপনি একটা অ্যাপ্লাই করতে দিয়েছিলাম, এখানে দিয়েছে নো সাবজেক্ট, আর কি রিজম অফ জব। এখন এটা কি আমি জানি উনি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে, কোন পোস্টের জন্য আমি জানি না। এবং দেখেন, ইয়ে ডক ডক ফাইল 2025 00117, এই যে উনি কি, মানে উনার নাম বা হচ্ছে ইলেকট্রিক্যাল বা কিছু একটা যে লিখবে, সে সময়টা নাই পিডিএফটাতে। তাহলে আমি এই সিভিটা কিভাবে দেখেন ওনার হচ্ছে যে একটা ফোন নাম্বার না কি জানা দেওয়া আছে, এখানে IMG 0 এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, মানে দেখেন অবস্থাটা কি অবস্থা, ডট। এই যে সিভিতে দেওয়া আছে আমি কি নো সাবজেক্ট, সাবজেক্ট নাই। কিভাবে বুঝবো কোন সাবজেক্টের জন্য, কোন অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে? আমাকে ভিতরে যে খুঁজে আমার বের করার সময় আছে তো? কখনো না। হ্যাঁ, এটার জন্য একটা ভিডিও আছে, আপনারা দেখেন যে 12 PDF। ঠিক আছে, তাহলে আপনারা ধারণা পেয়েছেন যে আমাদের কতটা ভুল, WWW PWD, এটা তো PDF, এটা তো থাকেই, WWW নাম নাকি WWW। এই যে এই টাইপের মানুষগুলা নো সাবজেক্ট নাই, হ্যাঁ, এই টাইপের মানুষগুলো কখনোই চাকরির জন্য আপনার অ্যাপ্লাই, 1000টা অ্যাপ্লাই করলে আপনার একটাও ডাকবে না আমার জানা মতো। বা আমি এ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আমি দীর্ঘ 12 বছরে অনেক মানুষকে আমি জব সেল নিয়ে কাজ করেছি, যে নো সাবজেক্ট। তারপর দেখেন কি লেখা আছে, এই যে দেখেন অসংখ্য ভাই, অসংখ্য সিভি, এই জন্য সিভি। এখন এই যে এই বিষয়টা আপনাদেরকে আমি বললাম, তো একটু যেহেতু সিভি পার্টটা আমি আপনাদের সাথে একটু আলোচনা করে আসবো, তারপর মেন আলোচনায় যাব। সিভি ফরম্যাট দেখেন তো একটু আপনার লক্ষ্য করে, যে সিভি, আমি সিভিতে আগে চলে গেলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যারা যুক্ত হয়েছেন। আমি আবারও বলতেছি, আপনারা কালকে এই সময় প্রায় 70-80 জন মতো যুক্ত ছিলেন। আমি আমার ব্যস্ততার জন্য আমি আপনাদের সাথে যুক্ত হতে পারিনি, তাই আমি মনে করলাম যে যতই কষ্ট হোক, আমি আজকেও, আমার আজকে 2টা আছে, প্রোগ্রাম আছে আপনাদের সাথে, মানে আদার্স পার্টিসিপেন্টদের সাথে আরেকটা আছে। তো এখানে যে বিষয়টা আমি আপনাদের সাথে বলতে চাচ্ছি, সিভি ক্লাস নিয়ে একটু এটা ধারণাটা দিয়ে আসি, তাহলে অনেকে বুঝবেন যে আসলেই, মানে সোহেল ভাই তো একটা খুবই সুন্দর জায়গায় আলোচনা করেছে। দেখেন, এই যে একটা সিভি, আমাদের সিভি ক্লাসটা এটা একদম ইউটিউবে, আমাদের ইউটিউবে, এই ইউটিউবে সুন্দরভাবে দেওয়া আছে বিস্তারিত, আপনি একটু দেখবেন। দেখেন তো, এই যে অ্যাডমিন, HR, অ্যাকাউন্ট, ট্রান্সপোর্ট, মেনটেন্যান্স, প্রোডাকশন, মেনটেন্যান্স ভিতরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, রিপেয়ার, তারপর হচ্ছে প্রোডাকশনে হচ্ছে নেটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, এতগুলো ডিপার্টমেন্ট আছে। এখন দুইজন দুইজন করে যদি লোক নেওয়া শুরু করে, তো HR অ্যাডমিনের যিনি আছেন, ওখানে তো আর একজনকে বসাবে। ওই এখন ইলেকট্রিক্যালের জন্য ইলেকট্রিক্যাল করবে, মেকানিক্যালের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইনবক্স দেবে, বিষয়টা তো এরকম না। এটা কি করবে, একজন মানুষই সব ইনবক্স চেক করবে সার্কুলারের মাধ্যমে, যে এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, এভাবে সবগুলো আপনার চেক করবে। এখন দেখেন, আপনি যে সিভির মধ্যে ডট 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 ডব্লিউ ডট লিখে রাখছিলেন, এটা কি উনি জানেন যে আপনার এই ডব্লিউ ডট মানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল? একটু ইমাজিন করতেছেন আপনারা?
তো কত বড় আমরা ভুল করি, তো দেখেন এখানে একটা সামারি আমরা দিয়েছি। এখানে 43 জন আমার লোক নিবে একটা কোম্পানিতে, একটা ভালো কোম্পানিতে 43 জন লোক নিবে অ্যাটলিস্ট। দেখেন দুইজন একজন করে, এটা জাস্ট ইমাজিং একটা। তাহলে দেখেন এখানে 11টা সার্কুলার সার্কুলার ডিপার্টমেন্ট আছে। 11টা ডিপার্টমেন্টে যদি আপনি ওই যে যেটা বলতেছিলাম যে আমি আমার মেলে গিয়েছিলাম যে www.com, উমুক.com, তুমুক.com, এই যে নাম যে লেখেনি, তো 12টা ডিপার্টমেন্টে 43 জন নাম্বার। এখন আমাকে বলেন তো যে নো সাবজেক্ট ইনাকে আমাকে ওপেন করবো, এভাবে দেখবো, দেখার আমি এইচআর অ্যাডমিন বা আপনি, তারপরে আমি পড়বো যে এই কি পড়েছে, লেখাপড়া করেছে, কি করেছে, কি কি ইলেকট্রনিক্স থেকে পড়ালেখা করেছে, ইলেকট্রনিক্স থেকে, হ্যাঁ, বা কোথায় যেন উনি দেখেন, এই যে আমি খুঁজে পাই না। এখন এত সময় আছে ভাই আমার, মানে আমার, আমাকে আমার বস বলছে যে সার্কুলার দিয়েছি তুমি ইলেকট্রিক্যালের 5টা সিভি, মেকানিক্যালের 5টা, অমুক 5টা, এভাবে তুমি আমাকে দিবা। তখন কি করবে উনি, জাস্ট খালি এখানে দেখবে যে ইলেকট্রিক্যাল, যেমন মনে করেন এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, তাহলে ইলেকট্রিক্যাল এখানে যাবো আমি, এখানে আমি ডাউনলোড করে রেখে দেবো আমি এইচআর অ্যাডমিন। এর মধ্যে কি আছে আমার দেখার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। তারপরে কি করবে, নিবে ওখানে 2 জন, 20 জন না, আমি 20টা সিভি আমি ইলেকট্রিক্যালে দেবো, 20টা মেকানিক্যালে দেবো, কাকে দেবো, ইলেকট্রিক্যালের বসকে দেবো আমি। তাহলে দেখেন আপনার সিভিতে এই যে যারা লিখছেন এই যে নো সাবজেক্ট ডট, তাহলে দেখেন আপনার বসের কাছে আপনার সিভিটা যাচাই বাছাই করার জন্য আপনার এ পর্যন্ত আপনি মানে ফরওয়ার্ড করতে পারেননি আপনাকে নিজকে। তাহলে আপনি 1000টা যদি আপনি সিভি সেন্ড করেন তা আপনার চাকরি হবে না? এটা তো স্বাভাবিক, কারণ আপনার বস পর্যন্ত আপনার সিভিটা যাচ্ছে না। আচ্ছা, তাহলে দেখেন আপনার ভয়েস সিভিটা, আসছে না। আপনি শুনতে পাচ্ছেন না আমাকে? শোনা যাচ্ছে তো? প্লিজ, আপনার ফোনে হয়তো বা প্রবলেম ব্রাদার, একটু দেখবেন। তো দেখেন আপনার বস পর্যন্ত যে আপনার, যে আমি যে সিভিটা আপনার ধরেন এটা একটা সিভি, এই সিভিটা যে আমি আপনার বস, আমি আপনাদের বস মনে করেন, বস পর্যন্ত আসলোই না, তাহলে কত বড় ভুল করলেন আপনি। এভাবে যদি আপনি 1000 বছর যদি অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার চাকরি হবে না, প্রিয় ভাইরা। আচ্ছা, ধরুন তাহলে কি করতে হবে ওই জিনিসটা আমি আপনাদেরকে শিখাই দেবো একটা। তারপরে আপনি বডি তৈরি করা শিখলেন, তারপরে হচ্ছে আপনি সিভিটা চমৎকার ভাবে দ্রুত, যে কাজের জন্য আপনি সিভি দিয়েছেন সেই কাজের জন্য ফোকাস হয়। আপনি ইলেকট্রিক্যাল অলমোস্ট তো কাজ এক, কিন্তু ফ্যাক্টরি কিন্তু ভিন্ন, নেচার কিন্তু ভিন্ন। ধরেন আপনি অ্যাডভান্টেজে আপনি অ্যাপ্লাই করেছেন বিডিতে, তাহলে আপনি ট্রেনিং পার্টে যদি এক্সপার্ট হন তাহলে আপনাকে আমরা লুফে নেব। যদি অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড হন, মেশিনারি অটোমেশন, আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বিভিন্ন স্পেয়ার পার্টস বা হচ্ছে পিএলসি বিএফডি নিয়ে, দেন আপনি ওখানে আমরা আপনাকে আগে ফরওয়ার্ড করবো না, আগে আপনাকে সিরিয়াল রাখবো। তাহলে কি সিভিতে একটা সিভি, আপনার একটা সিভি বিয়ের জন্য দিচ্ছেন, একটা সিভি দিচ্ছেন আপনি ইন্ডাস্ট্রির জন্য, একটা দিচ্ছেন আরএনজি সেক্টরের জন্য, একটা দিচ্ছেন ডাইং এর জন্য, একটা ফ্যাক্টরি একটাই দিচ্ছেন আপনি মনে ফ্লেক্সিবল প্যাকেজিং এর জন্য, কখনোই আমরা চাকরি হবে না। আপনি যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন ওই কোম্পানির আপনাকে থিসিস করতে হবে যে ওই কোম্পানিটাতে কি টাইপের নেচারের কাজ করে, ওই নেচারের সাথে ইলেকট্রিক্যাল কাজগুলো কোনগুলো হচ্ছে আপনার টপ লিস্টে আছে, সেই কাজগুলো আপনার সিভিতে উপরে দিতে হবে যেন সিভিটা দেখি আপনার নেই। ওটা আমি কেবল, তো দেখেন এটা হচ্ছে অনেকদিন আগের একটা আমার সিভি, আমি আমার সিভিটা একটু দেখাবো আপনাদেরকে, যদি পছন্দ হয় সেটা আপনারা আপনারা করতে পারেন। তো দেখেন এখন প্রথমে যে কথাটা বলছিলাম যে আমাদের কভার লেটার লাগে, না হলে আমাদের আপনার একটা এই যে মেলে যে আপনার যারা আছেন, আমরা তো প্রত্যেকেই তো মেল করতে পারি। এখানে যে আপনার কম্পোজ আছে, এই যে যে বডিটা, এখানে কি দেখেন কাকে আপনি পাঠাবেন মেলকে, মেল সেখানে যাবে। তারপর হচ্ছে আপনার সাবজেক্টটা কি, সাবজেক্টটা কি হবে, সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, ফর দ্য পোস্ট, কি পোস্ট, আপনি মনে করেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই জিনিসটা দিবেন। তারপরে কি, এখানে আপনি ছোট্ট করে একটা লিখবেন যে আপনি কোথা থেকে এই ইনফরমেশনটা পেলেন আর আপনি মোটামুটি কি কি জিনিসগুলো ভালো পারেন, কি ওটা অমুক অমুক। তাহলে দেখেন
আপনি আপনি নিজে কি একটা স্কিল ভাবে তৈরি করলেন যে আপনি এই জিনিসগুলো পারেন, সিভি তো আছে, নোট ডাউন করে যে মেন মেন পার্ট গুলো। তারপর ধরেন আপনি অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডে জব করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, এখানে আপনি দিবেন। কখনো এখানে আবার কোম্পানির মেল এবং হচ্ছে আপনার ফোন নাম্বার আপনি ইউজ করবেন না, মানে যেটা নিচে আপনি ইউজ করতে হয়, ঠিক আছে? বেস্ট রিগার্ড বা থ্যাংক ইউ এখানে। তাহলে আমি যখনই এটা একজন দেখবে তখনই বুঝে যাবে যে না, এই ছেলেটা অমুক জায়গাতে কাজ করে। আপনি টেকনিকটা আমার বুঝতেছেন কিনা? যে দেখেন, এখানে আমরা কত তারিখে কি করেছি সেটা দিলাম। তারপর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তাহলে দেখেন, যিনি দেখবে একবার পানির মধ্যে ঝকঝক করতে চায় না মতো যে ইনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করেছে ইলেকট্রিক্যাল, তাহলে আপনার সিভিটা আপনার বসের কাছ পর্যন্ত চলে গেল। তারপর ডিয়ার স্যার লিখলেন, আপনি আপনার মতো করে ইলেকট্রিক্যাল এই জানেন, বিএফডি জানেন, পিএলসি জানেন, যে কোম্পানি যে কাজের জন্য আপনাকে অ্যাপ্লাই করছেন সেই অনুযায়ী আপনি একটু মধ্যে সুন্দর করে টেকনিকে 2 লাইন 3 লাইন 4 লাইন যা লিখবেন লিখবেন। কথা বোঝা গেছে? এখন দেখেন, এখন এই যে টেকনিকটা আমি আপনাদেরকে বললাম, এরা এখন কতজন ফলো করেন? আমার এই পর্যন্ত আমার জীবন দর্শায় বা আমি বড় ভাইদের কাছেও যেটা দেখেছি, যে শুধু কি করে আমার সিভি নিয়ে আমার ছোট ভাই করে, আমি আমার বড় ভাইয়ের সিভি নিয়ে করেছি, মানে অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ঠিক আছে? আহ, হ্যাঁ ভাইয়া, এই যে এই সিভিটা দেখানোর পরেই আমরা মেন আলোচনা যাব। কয়েকজনের একটু রিকোয়ারমেন্ট ছিল এটা, সেজন্য এটা আগেই সেরে নিই। তো দেখেন, সিভিতে হবে কি, এই জায়গাটাতে আপনি দেখতে খুব সুন্দর, চ্যালেঞ্জ নিতে পারেন, এই টাইপের কথাবার্তা কোনো প্রয়োজন নাই এই জায়গাতে। আমার মনে হয় আপনি দিলেও দিতে পারেন ছোট করে, অ্যাবাউটে ছোট করে দিতে পারেন। তবে আমার মনে হয় যে আপনি দেখেন যে প্রত্যেকটা সিভিতে আপনি যদি সার্চ করে দেখেন বা আমি যদি ওপেন করি, যে দেখবেন যে আমি খুব দেখতে সুন্দর, আমি খুব চ্যালেঞ্জ নিতে পারি, আমি খুব অনেস্ট। আরে ভাই, আপনি অনেস্ট না কি এটা পরে, আপনি কি জানেন সেটা কোন আগে। তো দেখেন, আমি এই সিভিটা যেভাবে সাজিয়েছিলাম, যে প্রেজেন্ট ওয়ার্কিং উইথ নিড প্লাস লিমিটেড এজ এ ডেপুটি ম্যানেজার মেনটেন্স এন্ড কমপ্লায়েন্স, 5 year experience knitting, dyeing, finishing fabric and ready-made garments, sweater and garments printing industry. 3 বছর এক্সপিরিয়েন্স এজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার অ্যালায়েন্স নিট কোম্পানি লিমিটেড। 2 বছর এক্সপিরিয়েন্স নিট শিফট ইনচার্জ টাম্পাকো ফয়েলস লিমিটেড। তারপর স্কিল ইন ওয়াল মেশিন লেআউট প্ল্যান, ইনস্টলেশন, ম্যান পাওয়ার সুপারভাইজিং, estimating and costing, electrical power consumption, machine, spare parts, good knowledge about wall audit এবং কমপ্লেন্স ডকুমেন্ট। তাহলে দেখেন, মজার বিষয় হচ্ছে কি, যে আপনি এখান থেকে আমাকে দেখে কিন্তু বুঝে গেলেন যে আমি কি কি পারি বা কি কি। আপনার আপনাদের ধারণা হয়ে গেছে, ধরেন এটা আমি বলছি অনেক আগে সিভি এটা আমার। এখান থেকে আপনার এই 5টা পয়েন্ট থেকে বা 4টা পয়েন্ট বা 3টা পয়েন্ট থেকে আপনি বুঝে গেছেন যে আমি আসলে কি করি। তারপরে একটু নিচে যান, তারপরে এখানে রিপোর্টিং ম্যানেজার হিসাবে কি দেখেছি, তারপর হচ্ছে সফট স্কিল গুলা কি কি, অফিস অ্যাপ্লিকেশন, ক্যাড, এসএলডি, এলডি, এলপিএস ডিজাইন, ই প্ল্যান, পিএলসি, টিএ পোর্টাল, ক্যাড, ই সিমো, এই যে নানান বিষয়গুলো স্কিল আছে এগুলো আপনি অ্যাড করবেন। তারপর টেকনিক্যাল নলেজ, তারপর হচ্ছে লাইসেন্স কি কি আছে, এভাবে দিয়ে। আমার কথা হচ্ছে যে আপনার এক বাক্যে এই জায়গাটা দেখে, এই জায়গাটা দেখে আপনাকে অবশ্যই যেন আপনাকে মানে ওনার পছন্দ হতে বাধ্য হয়, মানে ফার্স্ট লুকই আপনি বলবেন যে না ভাই, এগুলো তো দেখেন যে অনেকে কি করে, এখানে নাম টাম দিয়ে উনি কোথায় কি পড়েছে, কয় ইঞ্চি লম্বা, মানে দেখতে সাদা, মানে এটা দিয়ে দেয়। ভাই ওগুলো কোনো প্রয়োজন নাই, দিলে দিবেন না দিলে নাই। আপনি কি জানেন সেটা আমার প্রয়োজন আগে। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনি উল্লেখ করবেন। তারপর হচ্ছে আপনি সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কি মেন মেন পার্ট গুলো আপনি, তারপর হচ্ছে একাডেমিক দিবেন, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ট্রেনিং থাকলে আপনি দিবেন, প্রাইমারি অ্যাড্রেস 2টা দিবেন, তারপর হচ্ছে রেফারেন্স প্রয়োজন হলে দিবেন, না দিলে নাই। এভাবে হচ্ছে আপনার অবশ্যই আপনার হচ্ছে এটা থাকবে আমাদের সিগনেচার। আমি শর্ট করলাম, আপনারা যদি এটা বিস্তারিত আহ আপনারা এটা যদি দেখতে চান, তাহলে এই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে একটু 5টা মিনিট না 3টা মিনিট আপনাদেরকে আমি সময় নষ্ট করব। যে এই ইউটিউব চ্যানেলে আমাদের এই এই লিঙ্কে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এখানে আপনার এই সিভি থেকে শুরু করে যে বিষয়গুলো বললাম, মানে যে যতটুকু সময় লাগবে, আমাদের অ্যাডভান্টেজ বিডি এখানে
এটাতে আমাদের ভিডিও আছে 258টা। সবগুলো শিক্ষণীয়, কোন পিএলসি কিভাবে কি করবেন, ইলেকট্রিক্যাল অটোক্যাড এবং হচ্ছে আপনার ই প্ল্যান থেকে শুরু করে শিক্ষামূলক যে ভিডিওগুলো প্রয়োজন, আমাদের ডুয়েটের আছে, বুয়েটের কিছু ভাই আছে, কিছু আমার ভিডিও আছে। এগুলো আপনারা একটু দেখবেন, অনেক কিছু পাবেন, এইটা একটু ঘুরবেন। এখন আপনাদেরকে আমি একটু আহ্বান জানাবো, কষ্ট দিব যে আমরা 3 মিনিট আপনাদের সাথে, আমাদের যে 32 বাজে 35 আমরা চলে আসবো আবার। আহ বিরতি বলতে পারেন। আর আপনাদেরকে আমাদের সাথে থাকা এবং আপনাদের সাথে আমাদের থাকার সুযোগ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসেন প্লিজ। আমাদের এই চ্যাট বক্সে দিয়েছি, এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে এসে ডান লিখলে আমরা একটু ইন্সপায়ার হবো আর কি। আমি সকলকে হাইলি রিকোয়েস্ট করি, এই যে যেমন সিভি ক্লাস নিয়ে দেখেন, একটা সিভি ক্লাস আছে, ইলেকট্রিক্যাল অটোক্যাড আছে, 3D কিভাবে আমরা কাজ করব, কেবল ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আছে, স্টার ডেল্টা কিভাবে করবো হুবাহু অনেক সুন্দর করে। তো আপনাদেরকে আমাদের চ্যানেলটা ঘুরে এসে ডান লেখার জন্য অনুরোধ করছি প্লিজ। সবাই আমরা যাবো 47-47 জন ভাই যাব। আমি হাইলি রিকোয়েস্ট করতেছি যে আমাদের প্রোগ্রামে এসেছেন, একটু কষ্ট দিচ্ছি আর কি। ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন থেকে সেই যে আমাদের ডুয়েটের, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, অভিজ্ঞ রায়হান স্যার আছেন, পরাগ স্যার আছেন, এরা সবাই আমাদের এখানে অনেক কিছু শিক্ষামূলক জিনিসগুলো দিয়েছে। ধন্যবাদ জানাই। 3 জন ভাই অলরেডি ডান লিখেছেন, রাজু আহমেদ ভাই, আমিনুল ইসলাম ভাই। আমি সবাইকে একটু অনুরোধ করবো, একটু প্লিজ, এখানে একটা দেখেন ই প্ল্যান একটা সফটওয়্যার গুলো কিভাবে হয়। এখানে রায়হান স্যারের ক্লাস, ডুয়েটের, উনি হচ্ছে আপনার অটোমেশন এবং টিএ পোর্টাল নিয়ে দীর্ঘ 18-20 বছর ধরে কাজ করতেছে অলমোস্ট, আমার জানা মতে। উনি ই প্ল্যান কিভাবে আপনি ই প্ল্যান নিয়ে কাজ করবেন, এই জিনিসটা একবার পূর্ণভাবে এখানে আপনি শিখতে পারবেন এই আহ, আমাদের ইউটিউবের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে রায়হান স্যারের ক্লাস। আপনাদেরকে অনুরোধ জানাবো তাহলে আমরা, আবার সিম্বলে যান। হ্যাঁ, সিম্বলে গিয়ে সবাইকে আপনি একটা একটু ম্যাগনেট যে কন্ডাক্টর নেন। যে এখানে একটু ঘুরে আসার জন্য, কয়েলস আছে, কোর্স কন্টাক্টস ডিটেল আছে। প্লেস, হ্যাঁ, কোর্স নিয়ে আর আমাদের আলোচনা করবো কন্টাক্টস ভাইয়া। আমরা সিভি আচ্ছা, ক্লাস একটা করে ফেললাম, আমরা জাস্ট 2টা মিনিট পরে আমাদের মূল আলোচনা করবো, 40 মিনিট আমরা কন্টাক্ট কিন্তু ট্রিপল। এই একটু যে সবাইকে একটু এখান থেকে আপনি চাইলে আপনারা একটু ঘুরে নর্মাল যে আসার জন্য। ম্যাগনেট কন্ডাক্টর একটা সিম্বল আপনি এখান থেকে নিতে পারেন, মানে তিনটা জাস্ট কন্টাক্টের এটা ম্যাগনেট। থ্যাংক ইউ। অনেকে হয়তো শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু হাইলি রিকোয়েস্ট লাইন তো হয়। আমরা আমাদের ক্লাসে চলে যাবো। আর 2টা মিনিট, এই যে 34-36-এ আমরা আলোচনা করবো। আপনারা 2টা মিনিট আপনাদেরকে ঘুরে আসার জন্য অনেক কাজে লাগবে আপনাদের। আপনার চলতে ফিরতে যখনই আপনাদের প্রয়োজন হবে, এবং আমরা শিক্ষামূলক ভিডিও গুলোকে ছোট ছোট করে আপনাদের জন্য আমরা কাজ করতেছি, একটা টিম নিয়ে কাজ করতেছি, যে সকল যে বিষয়গুলো আছে ছোট ছোট ভাবে 5 মিনিট 10 মিনিট করে কিভাবে ইজি ভাবে আলোচনা করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি আপনাদের আমাদের সবার জন্য। কেমন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমি লিঙ্কটা আবারও দিয়ে দিচ্ছি, অনেক নিচে চলে গেছে মেবি। যারা নতুন জয়েন করেছেন, আমি বলছি চ্যাট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ইউটিউব আমাদের, এটাতে যে একটু ডান লিখবেন আমাদের সাথে থাকার জন্য, আর আপনাদের সাথে আমাদের থাকার জন্য। থ্যাংক ইউ। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি, আর 1 মিনিট টাইম আছে, আপনারা একটু মেহরবানি ঘুরে আসবেন। তাহলে আমি আবারও বলতেছি যে আহ, একজন লিখছেন, আলহামদুলিল্লাহ সাইদুর রহমান জুয়েল স্যারের টিমে আছেন। ভাই আপনি আহ, কি জানো, ফারেজ ফারেজ হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি। সাইদুর রহমান জুয়েল স্যার যে কোম্পানিতে, নতুন কোম্পানিতে, এই কোম্পানিতে আছেন না? জি জি জি, বিগ বস কর্পোরেশনে অ্যাপটেক্স আচ্ছা, গ্রুপে। ধন্যবাদ। স্যার তো কি কি স্যার কি আমার কথা বলেছেন? আপনি আমাকে কিভাবে চেনেন যে আমি স্যারের টিমে ছিলাম এক সময়? না না, আপনার সিভিতে দেখলাম তো স্যারের রেফারেন্স দেওয়া এজন্য। স্যার খুবই আমার আন্তরিক একজন মানুষ, হ্যাঁ, এবং স্যারের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। মানে এই যে টেকনিক্যাল লাইনে শর্টকাট যে একটা মানে কিছু, মানে স্যারের কাছে অনেক কিছু পেয়েছি। মেন্টর হিসাবে স্যার খুবই ভালো মানুষ, ভালোভাবে কাজ করেন। আর পার্সোনালি আমার সাথে এখন পর্যন্ত স্যারের, আমার কথা বলিয়েন যে সোহেল ভাইয়ের সাথে পরিচয় আছে, তাহলে আপনাকে অনেক অনেক কথা বলবো যদি ফ্রি থাকে উনি। কেমন? জি জি, স্যারের ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আপনি স্যারের একদিন সাথে, সময় করে আসেন আমাদের ফ্যাক্টরিতে। হ্যাঁ ইনশাআল্লাহ। মানে আপনি লিখেছেন আপনার চ্যাটে
সে আপনার নামটা উঠলো। স্যার অনেক আন্তরিক মানুষ এবং খুব হেল্পফুল মানুষ। আমার সাথে পার্সোনালি আমি অনেক মোস্ট জুনিয়র স্যারের, কিন্তু স্যারের সাথে আমার অনেক, এবং স্যারের ভালোবাসা নিয়ে আমি খুব শর্ট টাইমের মধ্যেই, মানে 2 বছরের মধ্যে আমি মানে অনেক মানে প্রমোশনালি গেইন করেছি স্যারের পরামর্শক্রমে। কেমন? আরো আছে আমার মেন্টর, মেন্টর হিসাবে আমি একদম জুয়েল স্যারের মঙ্গল কামনা করি। কেমন? যাও, তো বিষয়টা হচ্ছে, দেখেন আমি এখন অডিট নিয়ে কিছু কথা বলবো। এই অডিটটা নিয়ে মানে যতগুলো অডিট আছে, আসলে অডিটটা কি? আমরা দেখবেন যে ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার এখানে অনেকেই আছে, আমরা আমাদের একটাই মাথা ব্যথার কারণ যে অডিট কিভাবে পাস করানো যায়। একমত কিনা? তো অডিট কিভাবে পাস করানো যায়, আরে ভাই অডিটটা কি? তো বলছে যে নিরাপন আছে, আরএসি আছে, আপনার বিভিন্ন প্রকার বায়ার টেকনিক্যাল অডিট আছে। তো টেকনিক্যাল অডিট, ওরা কি ইঞ্জিনিয়ার? না, ওরা একটা টিম থাকে। তো আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি ইলেকট্রিক্যাল কাজগুলো যদি সঠিকভাবে করেন ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, আপনি অডিট স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করা লাগবে না, আপনি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করলে যত অডিট আছে সবকিছু আপনি ফেস করতে পারবেন। তাহলে ওখানে আমার মাথা ব্যথার কোনো কারণ নাই। এখন এই মাথা ব্যথাটা হচ্ছে কেন? মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে যে আপনি একটা সাব অ্যাসিস্ট্যান্ট কোর্স নাকি সাবস্টেন্ট করতেছেন, বা একটা ডাইং লেআউট করতেছেন। আপনি এখানে জানেন না যে এই লেআউটটা সঠিকভাবে কিভাবে হয় ইলেকট্রিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। আপনি একটা বিস্কিট কোম্পানি করতেছেন, সেখানে কত লাক্স, একটা অফিস রুম করতেছেন, এটা ধরেন অফিস রুম, এখানে কত লাক্স আলো থাকতে হবে সেটা আপনি জানেন না, এবং কিভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে আপনি জানেন না, আমার বসও জানেন না, না হলে সময় পাচ্ছে না। এটার জন্য কি হয়, আমরা এলোমেলো ভাবে কাজ করি। স্ট্যান্ডার্ড অডিট এসে বলে যে এটা লাগবে সেটা লাগবে, তখনই আমাদের মাথা নষ্ট হয়ে যায়। তো আমরা, প্রিয় ভাই, আপনাদেরকে আহ্বান জানাবো যে ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আপনি কোনো ইন্ডাস্ট্রি বা হচ্ছে রেসিডেন্সিয়াল কোনো কাজ করতে পারেন, কোনো অডিট আপনাকে ফেল করাতে পারবে না, কোনো অডিট ফেল করাতে পারবে না। হয়তো তাদের একটা ট্রেনিং থাকে যে এখানে এটা না দিলে এটা ভালো হবে, বা এটা হলে এটা, যখন আপনি রেফারেন্স পেশ করবেন যেটা বিএনবিসি বলতেছে বা এনএফপিএ বলতেছে, এভাবে আলোকে করেছি, তখন ওনারা বলবে যে আচ্ছা ঠিক আছে, আপনি এই কাজটা এভাবে করলেও ভালো হবে, পরামর্শ দেবে আপনাকে। আর আপনি শুধু মুখস্থি করে দিয়েছেন, ও কাজ হবে না। তারা দেখেন এখানে কি একটা অডিটের কথা বলতেছে, যে অডিট হচ্ছে কি একটা শিল্প প্রধান অভিজাত সংগঠন যারা বাংলাদেশের তৈরি পোশাককে, আমি এটা বলতে চাচ্ছি আপনাকে এক বাক্যে, এটা নিয়ে বেশি সময় দেওয়ার মতো সময় নাই, যে অডিট হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা আপনার, ধরেন আপনার আরএনজি সেক্টর, এই আরএনজি সেক্টরটাকে শ্রমিক, ফ্যাক্টরি মালিক থেকে শুরু করে সকল কাঠামোগুলো যেন সঠিক পদ্ধতিতে যার যার কমপ্লায়েন্স অনুযায়ী, যার যার নিয়ম অনুযায়ী চলে, কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তাহলে ইলেকট্রিক্যাল পার্টটা ইলেকট্রিক্যাল করবে, মেকানিক্যাল পার্টটা মেকানিক্যাল দেখবে, সিভিল পার্টটা সিভিল দেখবে। তো নিরাপন এরকম একটা অডিট টিম, আর একটা হচ্ছে আপনার এখন অ্যালায়েন্স। আচ্ছা, এই জিনিসগুলা অডিট গুলো বাংলাদেশে আসলো কিভাবে, এই ইতিহাসটা একটু বলি। অ্যাকোর্ড নামে, অ্যাকোর্ড আমরা শুনেছিলাম যে অ্যাকোর্ড, অ্যাকোর্ড আর হচ্ছে আপনার অ্যালায়েন্স। এই অ্যাকোর্ড হচ্ছে ও ইউরোপিয়ান যে ব্র্যান্ড গুলো আছে সবগুলো মিলে একটা হচ্ছে আপনার মনিটরিং টিম, আর হচ্ছে অ্যালায়েন্স হচ্ছে আপনার ইউরোপিয়ান, নর্থ আমেরিকান নাকি নর্থ আমেরিকান যে টিম আছে, আমেরিকান এবং নর্থ আমেরিকান মিলে যতগুলো বায়ার আছে সবগুলো মিলে হচ্ছে এই অ্যালায়েন্সকে আপনার দায়িত্ব দিয়েছিল যে মনিটরিং করবে তারা। তাদের একটা বিগ টিম আছে এবং স্ট্রং টিম আছে। তো এটা 2013 সালে রানা প্লাজা যখন ক্লাবস হলো বাংলাদেশে, আপনার জানেন যে ব্যবসার অনেক খারাপ অবস্থা চলে এসেছিল, তখন অ্যাকর্ড আর অ্যালায়েন্স নামে আমাদের বাংলাদেশে এগুলো নিয়ন্ত্রণ। তো এখন দেখেন বাংলাদেশ টোটালটাই হচ্ছে আপনার একটা, তখন হচ্ছে এলোমেলো অবস্থা ছিল, তখন এসে তারা এই করতে হবে সেই করতে হবে যখন বলেছে, আমাদের মালিক পক্ষ বা আমাদের ইঞ্জিনিয়ারিং টিম অনেক মানে এটা নিয়ে সাফার করেছে, যেহেতু আপনার কোনো কিছুই নিয়ম মাফিক ছিল না সেই জন্য। এখন এটা হচ্ছে এই ব্যাপার। এখন নিরাপদ কি কি নিয়ে কাজ করে একটু দেখেন, আমি 13টা এখানে পয়েন্ট দিয়েছি, মজা পাবেন, অনেক মজা পাবেন। ইলেকট্রিক্যাল মেনটেন্স শিডিউল নিয়ে কাজ করে, জেনারেটর অ্যান্ড রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্স নিয়ে কাজ চাই, যে ডকুমেন্টারি বা কিভাবে কাজ করছে, সাবস্টেশন অ্যান্ড রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্স, আইপিএস ইউপিএস, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড নিয়ে কাজ করে, অ্যানুয়ালি ইন্সপেকশন, যে সুইচ গিয়ার ইন্সপেকশন থাকে, তো লাইটিং প্রোটেকশন সিস্টেম এলপিএস যেটা বলে, থার্মাল স্ক্যান রিপোর্ট, ইনসুলেশন রেজিস্টার টায়ার,
আর্থ রেজিস্ট্যান্ট টেস্ট মেজারমেন্ট যেটা থাকে, ট্রান্সফর্মার ওয়েল টেস্ট, ইলেকট্রিক্যাল লোড মেজারমেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেন্স, জাস্ট এটা মেনটি আমি আপনাদের দেখি। এই জিনিসগুলো ওনারা ডকুমেন্টারি চাই বা হচ্ছে আপনার সঠিকভাবে আছে কিনা সেটা দেখি। এই আর আপনার একটা ওনাদের ওয়েবসাইট থাকে, 90 ডের একটা সার্কুলার থেকে, ওই অনুযায়ী আপনি ফিল আপ করবেন। নিরাপদ এভাবে চাই ওনাদের চেকলিস্ট। তো বিষয়গুলো হচ্ছে এগুলো। তো একটু মিল মিল করে দেখেন যে ইলেকট্রিক্যালের এই জিনিসগুলো আপনার নিরাপদ সঠিকভাবে চাচ্ছে। কয়টা পয়েন্ট, তো এই কথাগুলো তো আমি বলেছি। এখন হচ্ছে আরএসি কি হলো নিরাপনের, নাকি সরি অ্যাকর্ডের পরিবর্তে আরএসি কাজ করে। আরএসিটা কি দেখেন, এটা বলতেছি যে জয়েন্ট স্টক কোম্পানি 20 মে 2020 সালে এটা আপনার বাংলাদেশে আসে এবং প্রাইভেট সেক্টরে কি নিয়ে কাজ করে। বাংলাদেশে গ্লোবাল ব্যাংক হচ্ছে 150টা, ফ্যাক্টরি হচ্ছে 1600, 2 মিলিয়ন মানুষ নিয়ে কাজ করে হচ্ছে এটা প্লাস। জাস্ট এটা ওনাদের ওয়েবসাইট থেকে নেওয়া একটা ডাটা। এটা কিভাবে করে, ইন্ডাস্ট্রি দ্বিসন্ধি লিমিটেড নামে ব্যান্ড নিয়ে কাজ করে ট্রেড ইউনিয়ন, এই তিনটা মিলিয়ে 318 জন নিয়ে বোর্ড নিয়ে গঠিত হচ্ছে আরএসসি টিম। তো আমি আরএসসি তে কেন একটা ফোকাস দিচ্ছি, বাংলাদেশের অলমোস্ট কোম্পানি দেখবেন যে আরএসসি নিয়ে কাজ করতেছে এবং আরএসসির মধ্যে অবশ্যই আপনাকে আসতে হবে যদি আপনি বিজনেস করতে চান, না হলে আপনি বিজনেস হারাবেন আর কি। তো দেখেন আরএসসি কি নিয়ে কাজ করে, স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার লাইফ সেফটি, বয়লার সেফটি। এখন এই দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আমাদের কাজ, যেহেতু আমরা এখানে অলমোস্ট ইঞ্জিনিয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ সবগুলো জানলে ভালো, কিন্তু ইলেকট্রিক্যালটা পরিপূর্ণ পাইতে হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। দেখেন ইলেকট্রিক্যালের যে আমি এখানে 13টা দিয়েছি, নিরাপনের 13টা দিয়েছিলাম, এনাদের 13টা। ইএলডি অনেকে বলে যে কই এসএলডি ইএলডি তো চাই না, বা ইএলডি ছাড়া তো আপনি কোনো লেআউট ছাড়া তো আপনি কোনো কাজ করতে পারবেন না, অবশ্যই লেআউট লাগবে। এসএলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, আর্থিং পিট, রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফার ওয়েল টেস্ট, থার্মোগ্রাফি সার্ভে টেস্ট রিপোর্ট, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম বা শিডিউল, লোড প্রো, ডিবি চেক টেস্ট। দেখেন এই যে জিনিসগুলো আমি বললাম আপনাদেরকে, সরি, এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে মেন। এখন নিরাপত্তা এখানে টেকনিক্যাল অডিটও এখানে বিভিন্ন, এখন বিভিন্ন অডিট নিয়ে কি আপনার মাথা ব্যথা করার প্রয়োজন আছে? আরে ভাই এসএলডি যে নিয়ম স্ট্যান্ডার্ড, আপনি এসএলডি করে রেখে দিবেন, আপনি এলপিএস করার নিয়ম এলপিএস করে রাখবেন, আটপিটের নিয়ম আপনি আটপিট করে রাখবেন। যদি আপনি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী আপনি করতে পারেন, দেন আপনার তো কোনো মাথা ব্যথার কোনো কারণ নাই। এ হচ্ছে বিষয়। তো এখানে ডেমো কিছু কোশ্চেন ক্রিয়েট করা আছে। এই এই ডেমো কোশ্চেন গুলো দেখেন, আমি দু একটা পরে বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, আর্থিং এর কেবলের ফেজ কত পার্সেন্ট হতে হবে, এই যে এখানে দেখেন 24টা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, একটু পড়ে নেবেন। এখানে আপনার সময়, এখন এই কোশ্চেনটির ভিতরে আপনি কয়টা পারবেন, জাস্ট ডেমো কোশ্চেন। এই কোশ্চেন গুলো প্রতিনিয়ত আপনার এই ধরনের কোশ্চেন ফেস করতে হবে। এই পয়েন্টে একটু কথা বলি যে আমরা সবসময় উল্টা দিকে যাই। আমি সবসময় যেটা বলি যে ধরেন আপনি একটা জুনিয়র ইঞ্জিনিয়ার জয়েন করলো, এখানে জয়েন করার পরে আমি সাব অ্যাসিস্ট্যান্ট মানে ধরেন ডাইনিং এর লেআউট করতেছে বা একটা ডাইনিং মেশিন বসতেছে, বা হচ্ছে ইন্ডাস্ট্রিতে একটা আপনার আর ফ্লেক্সিবল প্যাকেজিং এর আপনার মেশিন গুলো লেআউট বসতেছে। তা আপনি যখন জয়েন করলেন, জয়েন করার পরে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক, যেই পোস্টে হোক না কেন, আপনাদের মেশিনের সম্বন্ধে কিছু জানেন না, এই মেশিনে কি কি লাগবে তাও জানেন না। তাহলে কি করতে হবে, ধরেন একটা সাব স্টেশন হচ্ছে, সেখানে আপনি গেলেন, যেহেতু এটা কমন জিনিস আমরা সবাই বুঝি, একটা ট্রান্সফরমার দুটা বসবে, তাহলে একটা ট্রান্সফরমার থেকে একটা ট্রান্সফরমার দূরত্ব কতটুকু হবে, এখানে কত আলোর হাত থাকতে হবে, এখানে কত টেম্পারেচার থাকতে হবে, এলটি প্যানেল এসটি প্যানেল যে কেবল গুলো কিভাবে হবে, এখানে আর্থিং কয়টা হবে, এই যে জিনিসগুলো আপনি কি জানেন? বলছে ভাই একদিনে জানা কি দরকার, আমি শিখতে শিখতে, হ্যাঁ শিখেন, কোনো সমস্যা নাই। আপনি যদি দেখে দেখে শিখেন, তাহলে আপনি একজন ইঞ্জিনিয়ার আর একজন টেকনিশিয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি দেখে দেখে শিখবেন, আর রুলস আর হচ্ছে ডিজাইন ইনস্টলেশন মেথড আপনাকে শিখতে হবে। কেমন রুলস গুলা কোথায় আমরা শিখবো, বিএনবিসির কাছ থেকে শিখবো, বিটিসি স্ট্যান্ডার্ড কাছ থেকে আমরা শিখবো, তারপর হচ্ছে আপনার এনএফটি এর কাছ থেকে শিখবো, তারপর আইসির কাছ থেকে, এনএসির কাছ থেকে শিখবো। এই যে যতগুলো আমি টেকনিক্যাল না ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড কোড বললাম, এত কোড কেন জানা লাগবে? কারণ কি, আপনি যদি শুধু বিএনবিসি জানেন বাংলাদেশের জন্য, তাহলে আপনি কাজ করতে পারবেন না। কোন জায়গাতে কম নিতে হবে, কোন জায়গাতে বেশি নিতে হবে, সেই জন্য জানতে হবে। দেখেন ডিজাইন যদি আপনি জানেন, ধরেন ইলেকট্রিক্যাল অটোক্যাড আপনি জানেন, তাহলে এসএলডি করবেন কিভাবে?
আপনার লেআউট করবেন কিভাবে, আপনি এলপিএস ডিজাইন করবেন কিভাবে, এসএলডি করবেন কিভাবে পারবেন, তাই আপনাকে অবশ্যই ডিজাইন জানতে হবে। যদি আপনি ডিজাইন করতে জানেন, আপনার কাছে ডিজাইন আছে, তাহলে আপনি ভুল ধরতে পারবেন। ইনস্টলেশনের কাজটা আপনি ইজি ভাবে দিতে হবে। আমরা প্রথমে আমাদের চাকরি শুরু হয় ইনস্টলেশন কাজ দেখে দেখে, তারপর আমরা ডিজাইনে অনেকদিন পর হাত দিতে পারি, তারপর রুলস রেগুলেশন আমরা 8 থেকে 10 বছর পরে যদি কেউ কেউ মনে করে যে না এই জিনিসগুলো আমার দেখা বা জানা দরকার, তখন শিখে। তখনই আমাদের জীবন থেকে 8-10 বছর ইঞ্জিনিয়ারিং যে ফ্লেভার পাওয়ার কথা ছিল সেটা নষ্ট। তো এই যে নষ্ট না হয়, আপনাদেরকে এখন যারা রানিং এ আছেন এবং যারা জব করতেছেন, তারা আপনারা দেখে দেখে পয়েন্টগুলো শিখে নেবেন যেখান থেকে হোক না কেন। ধরুন আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনি এখানে ভিজিটে গিয়েছেন, আপনি ভিজিটে গিয়ে কি দেখবেন বলেন তো? আপনি যদি এখানে কি কি স্ট্যান্ডার্ড প্রয়োজন, আপনি প্রথমে যে দেখবেন যে এখানে লুকিং গুড আছে কিনা, সাফিসিয়েন্ট আলো আছে কিনা, টেম্পারেচার ইস্যু কোনো আছে কিনা। তারপর আপনি এটা টেকনিক্যাল ডাটাতে যাবেন যে এটা হচ্ছে যত মানের আপনার, ধরেন এখানে 300 অ্যাম্পিয়ার ডিভি বা এমডিবি, এটা বাসবার গুলো ঠিক আছে কিনা, ব্রেকার গুলো ঠিক আছে কিনা, আর্থিং ঠিক আছে কিনা, এখানে ম্যাট নাই কেন, এখানে ফার্স্ট ফার্স্ট এড চিহ্ন নাই কেন, এখানে এসএলডি লাগবে, আপনার ডেঞ্জার সাইন লাগবে। এই যে কথাগুলো বলছে আপনাকে, এসএলডি লাগবে, তারপর ডেঞ্জার সাইন লাগবে, ফার্স্ট এড লাগবে, তারপর হচ্ছে আপনার আর ডিবি চেক লিস্ট থাকবে। এই যে জিনিসগুলো নাই আপনার ডিবিতে, আমরা ডিবির কোনো মাপ মেজারমেন্ট, কোনো হচ্ছে কেবল, তারপর হচ্ছে আপনার এখানে আর্থিং নাই, এই যে জিনিসগুলো নাই। আপনি যখন জানবেন যে এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড প্রয়োজন ক্যালকুলেশন থেকে শুরু করে, তখনই তো আপনি ভুল ধরতে পারবেন, নাহলে তো আপনি কখনোই ভুল ধরতে পারবেন না যে এখানে কি আসলে প্রয়োজন। তো এখানে তো মেন ব্রেকার, ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল, আর্থিং, মেন বাস বা সাইড, মেন লিঙ্ক কেবল, কেবল সিলেকশন, এই জিনিসগুলো আপনাকে জাস্ট একটা এক্সাম্পল, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু আহ আলোচনায় যাই যে দেখেন একটা কমন কোশ্চিন থাকে এবিসি লাইসেন্স বলেন আর বিভিন্ন সেক্টরে বলেন যে বলেন তো আপনার এসটি সাইডে সাইডে কি কানেকশন দেওয়া থাকে, এলটি সাইডে কি কানেকশন দেওয়া থাকে, আমরা তখনই আউলে যাই। এটা আউলে যাওয়ার কারণটা হচ্ছে যে আপনি জানেন বা পড়ালেখা করেছি আমরা, কিন্তু এটা প্র্যাকটিক্যাল বিষয়গুলো ভুলে যায়। যেন না ভুলে এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখবেন। দেখেন স্টেপ ডাউন ট্রান্সফরমারে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইন প্রাইমারি সাইড ইন কানেক্টেড ডেল্টা কানেকশন, সেকেন্ডারিতে আপনার স্টারে থাকবে। তো এই যে থাকবে, এই লাইনটা তো আমি পড়লাম, কিন্তু কিছুক্ষণ পরে তো আমি ভুলে যাবো। প্র্যাকটিক্যাল লাইফ প্রফেশনাল কিন্তু যারা আরেকটা বিষয়, যারা স্টাডি করতেছেন রানিং, ডিপ্লোমা করেন আর বিএসসি করেন, আপনাদের আমাদের অবস্থা তো খুবই খারাপ। এখানে আমি থেকে শুরু করি, মানে আমরা যে এমন একটা জগতে আছি যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ফাইনাল ইয়ার আছে, মানে হচ্ছে আসমানে পাখা উড়াচ্ছি আমরা। এটা আপনি যদি আপনার বেসটাকে সঠিক না করতে পারেন, আপনি ধরাটা খাবেন 6 মাস পরে বুঝবেন যে সব একটা কথা বলেছেন। মানে মানে গুরুত্ব দিতে হবে লাইফে, মানে কোথায় গেলে সঠিক ইনফরমেশন পাওয়া যাবে এবং লাইফের স্টেজ গুলো আপনি পাবেন, সেখানে আপনাকে ক্যাচ করতে হবে। আপনি যদি হেলাই খেলাই দিন কাটান, তো এই করতেছি হচ্ছে এই সেই, তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছু বড় একটা ভুল করবেন। এই কথাটা আপনাকে নোট ডাউন করে রাখতে পারেন আপনি মোটা অক্ষরে। তো যাই হোক, আপনি সবসময় দেখবেন দেখবেন যে প্রাইমারি সাইড, আমাদের যে প্রাইমারি সাইড হচ্ছে এটা, রেড ইয়েলো ব্লু ট্রান্সমিট করতেছে। ট্রান্সমিটে আমার কখনো স্টারের প্রয়োজন হয় না। কি কি লাগে আমার? ডেল্টা কানেকশন হলে, তাহলে এটা সাইড সব অলমোস্ট আমার ডেল্টা। আমার দেখেন এখানে 3টা লাইন লাগে, রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু। তাহলে দেখেন এটা আমি ট্রান্সমিট করতেছি, এখানে আমার 3টা লাইন, সেজন্য আমি এখানে ডেল্টা কানেকশন দেবো। আরো আপনি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, প্রাথমিকভাবে এটা মনে রাখেন। তারপর হচ্ছে এলটিতে আমার রেড ইয়েলো ব্লু, আর একটা নতুন জিনিস লাগে আমাদের নিউট্রাল 220 লাইনের জন্য, সিঙ্গেল ফেজের জন্য। তাহলে দেখেন এই যে রেড ইয়েলো ব্লু 3টা লাইন, আর এখানে হচ্ছে নিউট্রালের আমাদের একটা বেশি, তাহলে 4টা লাইনের প্রয়োজন এদিকে, নিউট্রালের যেহেতু প্রয়োজন, সো এটা হচ্ছে আপনার স্টার লাইন। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হতে পারে আরেকটা যে আচ্ছা ভাই, নিউট্রালের উৎপত্তি স্থল কোথায়? নিউটনের উৎপত্তি স্থল একটা, এই কোশ্চিনটা ভাইভাতে আমাকেই ধরেছিল। আমি 2018-তে আমি এবিসি লাইসেন্স পেয়েছি, 3টায়। তো এটা কি বলছিল, দুইয়ের অধিক যখন কয়েল একত্রিত মিলিত হয়, তখন এখানে একটা নিউট্রালের, আপনার কয়েল যারা বাঁধে তারা জানে, এখানে হচ্ছে একটা নিউট্রালের উৎপত্তি হয়।
তাহলে আপনি বুঝতেছেন যে একাধিক কয়েল যদি একসাথে একটা মাথাতে উৎসগুলো একসাথে হয়, সেখান থেকে নিউট্রালের আপনার উৎপত্তি হয়। একটা এই হচ্ছে কথাবার্তা। তাহলে দেখেন, আশা করি যে আপনার এসটি এবং এলটি সাইডে কোন কানেকশন কোন দিকে দেবে আজকের পর থেকে আপনারা বলবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একটু আমরা ভার্চুয়াল প্র্যাকটিক্যাল করি। কেমন প্র্যাকটিক্যাল? এটা কি ড্রপ আউট ফিউজ বেস থেকে শুরু করি। এটা কানেকশন কিভাবে করবো আমাকে একদিনকে আমি বলছিলাম বায়ো বোর্ডে, যে আমি পরীক্ষা দিচ্ছিলাম চাকরির জন্য, বলছিলাম যে ড্রপ আউট ফিউজ ক্যালকুলেশন কিভাবে করুন বলেন তো। বল স্যার এটা তো আমাদের কাজ না, এটা ডেস্কো ডিপিডিসি যারা আমাদের লাইন দিবে তারাই ক্যালকুলেশন করে দিয়ে দিবে। তো আসলে এই ধরনের কথাবার্তা বললে হবে, আপনি তো হচ্ছেন ইঞ্জিনিয়ার, ওরা তো ভুলে দিতে পারে বা সঠিক আপনাকে জানা থাকতে হবে। ঠিক আছে? তো দেখেন, আমরা 500 কেবি ট্রান্সফরমার জন্য আমরা ড্রপ আউট ফিউজ কতটুকু দিতে হবে সেটা আমরা আলোচনা করব। এটা আমাদের সূত্র, আইপি প্রাইমারি সাইডে বের করবো পি সমান √3 VL, জাস্ট এটা বোঝানোর জন্য। দেখেন 500 কেবির জন্য 500, কে এর জন্য 1000, √3 মানে এটা 11 কেবির জন্য এটা। তাহলে 500 কেবি ট্রান্সফরমারে 27 অ্যাম্পিয়ার কারেন্ট। আপনি ইমাজিন করতেছেন যারা প্র্যাকটিক্যালি কাজ করেন, 500 কেবি ট্রান্সফরমার 27 অ্যাম্পিয়ারে যদি আপনি ফিউজ দেন তাহলে না। সেজন্য দেখবেন যে মাথার উপরে যে কেবল গুলো থাকে, এসটি কেবল গুলো, এগুলো খুব চিকন। এ পাশে এসে একদম মোটা এবং একাধিক কেবল ইউজ করতে হয়। কেন? এটা এলটি সাইডে হচ্ছে আপনার ভোল্টেজ হাই নাকি লো থাকে, 440 ভোল্ট সর্বোচ্চ। আর প্রাইমারি সাইডে আপনার 11 কেবি 33 কেবি, সেই জন্য হচ্ছে আপনার এই কেবল গুলো অনেক চিকন থাকে, এখানে ভোল্টেজ হাই থাকে, কারেন্ট হচ্ছে আপনার লো থাকে। আর এলটি সাইডে এসা হয় কি, কারেন্ট হচ্ছে হাই হয় আর হচ্ছে ভোল্টেজটা হচ্ছে আপনার কম হয়, 440 ভোল্ট এরকম। সেই জন্য আপনার কেবল সাইডটা বেশি মোটা বা একের অধিক লাগে। তাহলে এখন ধরুন 27 অ্যাম্পিয়ার প্যানেল এক্সপেক্ট 1.25 ধরলাম, এখানে আর কত কে ধরবেন এটা হচ্ছে চেঞ্জেবল। এটা আমি 1.2 ধরেছি, যে 33 অ্যাম্পিয়ার। আপনি 33 অ্যাম্পিয়ার ফিউজ আপনি যখনই দিয়ে দিলেন, নিয়ে আসেন, এখন আপনার মালিক পক্ষ আর হচ্ছে আপনার যে জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন এই দেশ বিদেশ ঘুরেও ফিউজ পাচ্ছে না। কারণ কি? আপনি 33 লিখেছেন। এই যে দেখেন, আপনি যে 33 লিখেছেন না জেনে, যে আপনার সূত্র মোতাবেক হয়েছে, সেফটি ফ্যাক্টরও ধরেছেন, সব ঠিক আছে, 33 অ্যাম্পিয়ারের যে ফিউজ বাংলাদেশে বা পৃথিবীতে হয় না, প্রডিউস হয় না, এটা আপনার ধারণা না। তাহলে আপনি আপনি বাজারে বা আপনি ইঞ্জিনিয়ারিং জগতে আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে জানতে হবে যে এই ফিউজ গুলো কি কি অ্যাভেলেবল আছে। 10 আছে, 15 আছে, 30 আছে, 40 আছে, 50 আছে, 60 আছে, 100 আছে, 200 আছে, জাস্ট একটা এক্সাম্পল। আপনাকে অবশ্যই এর জন্য আপনি 30 সেট করতে পারবেন না প্রিয় ভাইরা। এই 30 করতে পারবেন না সেট, আপনাকে অবশ্যই আপনাকে 40 মানে যে ক্যালকুলেশন করা হবে সেটা হুবাহুব যদি থাকে সেফটি নিয়ে সেটা দিবেন। তার থেকে আপনি নিচে আসতে পারবেন না, এক ধাপ আপনি উপরে যাবেন তাহলে মানে 40 দিলে এটা। আপনি 50 নিতে পারবেন না। যদি 40 বাজারে না থাকে, বাজারে মানে প্রডিউসিং হয় না, তাহলে আপনি 50 দিতে পারবেন। এই কথাটা যে কথাটা বললাম, এটা কেবল ক্যালকুলেশনের ক্ষেত্রে, বেকার ক্যালকুলেশন ক্ষেত্রে, সব ক্ষেত্রে এক। মনে করেন আপনার ক্যালকুলেশন করে হচ্ছে বেকার হচ্ছে 12 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ারের বেকার নাই, তখন কত? আপনি 16 অ্যাম্পিয়ার যেতে পারবেন। মনে করেন হয়ে গেছে আপনার, এটা হচ্ছে 18 18 18 অ্যাম্পিয়ার আপনার ক্যালকুলেশন করে হচ্ছে, কিন্তু আপনার 25 অ্যাম্পিয়ারের নিচে আপনার কোনো বেকার নাই, আপনার 25 নিতে পারবেন। আপনি আপনি কখনোই 16 নিতে পারবেন নিয়ম অনুযায়ী। তারপরে কত গুণ নিবেন, কি নিবেন, বিভিন্ন অনুযায়ী এটা আছে। এগুলো আরো আপনি বিস্তারিত যখন কাজ করবেন আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন এখানে, যে 100 কেবি ট্রান্সফরমারের আপনি জানেন যে ট্রান্সফরমার বা বিভিন্ন লোডে আমাদের কি বলে, কিলোওয়াট বা ওয়াট। তখন আপনাকে কারেন্ট ক্যালকুলেশন করে, কারেন্ট বের করে বিভিন্ন প্রকার আপনাদের যে ডিভাইস বা হচ্ছে আমাদের যে সাপ্লাইয়ের জন্য বাসবার বা হচ্ছে কেবল গুলো আছে, এগুলো বের করতে হয়। আপনি দেখেন, এর একটা খুবই মজার চমৎকার একটা, এই দুইটা আলোচনা একটু মন দিয়ে দেখবেন প্রিয় ভাইরা। যদি এগুলো না জানেন তাহলে আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। দেখেন, এখানে প্রাইমারি কারেন্ট ক্যালকুলেশন আর হচ্ছে সেকেন্ডারি ক্যালকুলেশন। প্রাইমারি হচ্ছে মানে কি, এইচটি সাইড, আর হচ্ছে আপনার সেকেন্ডারি হচ্ছে এলটি সাইড। এখন এলটি সাইডে যদি এটা হয় আর এটা এইচটি সাইড হয়, এই ক্যালকুলেশন করবো কিভাবে? এই সূত্রটা হচ্ছে কেভিএ রেটিংস √3 VI। এইটা আমি করলাম কি,
দেখেন আমার ট্রান্সফর্মার ছিল হচ্ছে 100, আর কিলোর জন্য হচ্ছে 1000, ভাগ হচ্ছে √3, আর হচ্ছে আপনার এটার জন্য 1100 ভোল্ট। তাহলে 5.24 আপনার কারেন্ট, 5.24 কি এইচটি কারেন্ট। তারপর আরেকটা কি গেল, এলটি সেম ভাবে জাস্ট খালি 415 ধরলাম, দেন 139.12 হচ্ছে আপনার হচ্ছে এলটি কারেন্ট। এখন দেখেন এটা আমি কি করলাম, সূত্রে অ্যাপ্লাই করলাম, খুব সুন্দর সূত্রে অ্যাপ্লাই করে আমরা করতে পারি। এখন এটা সূত্রে অ্যাপ্লাই ছাড়াও আপনার করা যায় শর্টকাট পদ্ধতিতে। কেভি এর সাথে 0.05, এই যে 0.0524 যদি আপনি গুণ করেন, যে কেভি এটা হবে সেই রেটিংটা পেয়ে যাবে। মনে করেন আপনার 500 কেভি ট্রান্সফরমার, 500-র সাথে আপনি গুণ করবেন 0.0524, তাহলে আপনার যে মানটা বের হবে এটা হচ্ছে আপনার 500 কেভি ট্রান্সফরমারের আপনার হচ্ছে কারেন্ট। এখন গেল, এটা গেল। তাহলে দেখেন এই দুইটা কিন্তু আমরা সূত্র দিয়ে এবং হচ্ছে আমরা শর্টকাট যেটা করলাম আমরা মিলে গেছি। এখন এইচটি সাইডে দেখেন সেম ভাবে আমার কেভি এর সাথে 1.39, কিছু কিছু কোড গুলো আপনাকে মুখস্থ করতে হবে কাজের সুবিধার্থে। এটা হচ্ছে আপনার এসটি, এটা হচ্ছে এলটি। 1.39 গুণ দিলে আপনার কারেন্ট পেয়ে গেল, এই কারেন্ট আর এই কারেন্ট সেম। তাহলে দেখেন এখন আপনি যে শর্টকাট গুলো পেলেন কোনো সমস্যা নেই, শর্টকাট গুলো কোথা থেকে পেলেন, কোথা থেকে আপনি পেয়েছেন এই জিনিসটা আপনাকে জানতে হবে, সেটা আমরা দেখে আসি। আমি আবারও বলতেছি যে এই জিনিসটা যেটা আপনাদেরকে যে কষ্টটা দিয়েছিলাম আমি আমাদের এই ইউটিউবে যাওয়ার জন্য, এই জিনিসগুলো আপনাদের কাজে লাগে। ধরেন ইঞ্জিনিয়ারিং টার্ম যদি আপনি মনে করেন যে সব কিছু আমরা পড়ে শেষ করে ফেলবো, কাম হবে না। আপনি সময়ের সাপেক্ষে যখন ফ্রি আছেন, বসে আছেন, এই যে কেভিএ থেকে কিলোওয়াট, এই ভিডিও গুলো এখানে একদম সুন্দর করে দেওয়া আছে শুধু শিক্ষামূলক জন্য। এই যে আপনার ওই যেন এটা যে কিলোওয়াট টু কেভি, কিলোওয়াট টু অ্যাম্পিয়ার বের করুন কিভাবে, এগুলো অনেক আগের ভিডিও ছিল, এটা দিয়েছিল। তো এই জিনিসগুলো আপনি অনেক কাজে লাগবে, ঠিক আছে? তাই শুধু যে অ্যাডভান্টেজের সাথে থাকতে হবে বিষয়টা না, যত প্রকার আপনার টেকনিক্যাল বা ইলেকট্রিক্যাল আপনি যেখানে যেটা পাবেন ওয়েবিনার, তারপর হচ্ছে যেখানে শিক্ষামূলক, আপনি ওখানে অ্যাড হয়ে থাকবেন, কাজে লাগবে। আচ্ছা, এখন যে জিনিসটা আপনি দেখলেন, আমি বললাম যে শর্টকাট যে টেকনিক্যাল কোড গুলো আছে, এই কোড গুলো কোথা থেকে আপনি পেয়েছেন, এই যেমন ওগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, এই যে এসএলডি দেখেন লোডে কি বলে, যারা ইউজার পয়েন্ট আমরা কিলোওয়াট ওয়াট, তখন আপনার কেবল বের করতে হবে কত লাগবে, তারপর হচ্ছে আপনার বেকার, তারপর কেবল বাসবার এগুলো প্রয়োজন। এখন আপনাকে কিলোওয়াটে আছে, এটা কি করতে হবে, কনভার্ট করতে হবে অ্যাম্পিয়ারে আগে নিয়ে আসতে হবে। অ্যাম্পিয়ার নিয়ে আসার জন্য আমাদের পাওয়ার দুইটা সূত্র, √3 VI cos θ থ্রি ফেজের জন্য, আর সিঙ্গেল ফেজ জন্য VI cos θ, এটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য। তো দেখেন এখানে কি বলছে, শর্ট মেথড কারেন্ট ক্যালকুলেশন অফ থ্রি ফেজ, এক্সাম্পল কিলোওয়াটের সাথে 1.8 যদি আপনি গুণ দেন, তাহলে হচ্ছে আপনি যেটা পাবেন এটা হচ্ছে থ্রি ফেজের কারেন্ট। আর সিঙ্গেল ফেজে হচ্ছে 5.68 যদি গুণ দেন কিলোওয়াটের সাথে, তাহলে হচ্ছে এটা সিঙ্গেল ফেজের কারেন্ট। এটা হচ্ছে সূত্র, এটা শর্টকাট। এখন দেখেন এই যে সূত্র দুটো কোনো কোনো কাজে আমি লাগাইলাম। এখন এই যে সূত্র না লাগিয়ে, এখন ধরেন আপনাকে বললাম আমি যে 25 কিলোওয়াট সমান সমান কত কিলো, মানে 25 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার। আপনি এটা নিয়ে সূত্র নিয়ে এ4 সাইজের কাগজ নিয়ে আপনি বিশাল একটা নিয়ে প্যারাগ্রাফ করে আপনি দিলেন যে 45 কিলোওয়াট, 45 অ্যাম্পিয়ার সরি। আর আমি দিলাম কি 1.8 দিয়ে গুণ দিয়ে 30 সেকেন্ডের ভিতরে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম। তাহলে দেখেন যখন আপনি প্রফেশনালি কোন প্রজেক্ট ভিজিট করতেছেন বা ইনস্টল করতেছেন বা কোনো কিছু আপনি জানতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি এই সূত্র নিয়ে পড়ে থাকলে হবে না। আপনি ভেবে বোর্ডে গেছেন, তখনই আপনাকে শর্টকাট মেথড গুলো আপনাকে অবলম্বন করতে হবে। এখন 1.8 আর হচ্ছে 5.68 কোথায় পেয়েছেন, আর ওখানে দুইটা আপনি চারটা জিনিস আমরা করবো মনে রাখবেন। এটা আমরা পেয়েছি এই সূত্র থেকে, এই সূত্র থেকে স্ট্যান্ডার্ড মান বসিয়ে, যেমন হচ্ছে দেখেন একটা আমি ক্যালকুলেশন করতেছি, আপনারা একটা করে নিন। আর যদি আপনার দেখতে সমস্যা, বুঝতে সমস্যা হয়, এই পেজে অ্যাডভান্টেকের এতি আছে, আপনার ইউটিউবে আছে এটা, P/3 cos θ।
তাহলে হচ্ছে 1, আমরা 1 ইউনিট মান বের করবো 1000, 1 কিলোওয়াট মানে রুট 3 মান হচ্ছে ওইটা 7 ভোল্ট নিব আমি 400, কস্টের মান নেব আমি 0.8। আমি বাড়ি থেকে ই করতেছি, আজকে আমার মাউসটা এখানে নিয়ে আসি। তো যাই হোক, তাহলে কি হবে, উপরে হবে 1000, নিচে হবে আপনার 55424, এটা আমার মুহূর্তে আছে, এটা আপনার ক্যালকুলেশন করবেন, দিয়ে হচ্ছে 1.8 জাস্ট খালি। তাহলে দেখেন এটা আমি সূত্র থেকে পেলাম। এখন বলবেন যে 400 ভোল্ট কেন বসালেন, 0.8 কেন বসালেন, এটা জাস্ট স্ট্যান্ডার্ড মান, নমিনাল মান। যখন আপনি সিঙ্গেল ফেজ করবেন জাস্ট এই রুট থেকে উঠাই দিবেন, আর এটা উঠাই দিবেন, এখানে হচ্ছে 220 দিবেন, চলে আসবে 176 হবে, আর এটা দিলে 5.6 এটা। এখন এই জিনিসটা আরো বিস্তারিত দেখলে আপনি ইউটিউবে একটু দেখে নেবেন, আমাদের অন্য হচ্ছে সময় একটু কম। এখন দেখেন, আপনি যদি কোনো ভাইভাতে যে 1.8 দিতে পারেন, যারা একদম বিগিনার বা হচ্ছে জানেন না, তখন বলবো 1.8 বা হচ্ছে এই কোডগুলো কোথায় পেয়েছিলেন, আমি স্ট্যান্ডার্ড নমিনাল মান। আচ্ছা, নমিনাল মান কি একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যে আপনাদেরকে অনেক ডকুমেন্টারি আছে, অনেক আলোচনার বিষয় আছে, কিন্তু আসলে ইলেকট্রিক্যাল টোটাল জগৎটাকে আপনাদেরকে একদিনের ভিতরে কই নিয়ে যাবো আমি বুঝতেছি না মাঝে মধ্যে। হ্যাঁ, তারপর চেষ্টা করতেছি। দেখেন, এই যে এই ডকুমেন্টারি যেগুলো আমি বের করতেছি, এগুলো হচ্ছে সবগুলো কেটে কেটে রাখছে। এই যে দেখেন, যে বিএনবিসি কি বলতেছে, এনএফপি কি বলতেছে, কম্পারিজন যেটা। তারপর হচ্ছে যে এই যে দেখেন, এখানে বলতেছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলছে, এখানে বলছে যে নমিনাল ভোল্টেজ 400 ভোল্ট 3 ফেজের ক্ষেত্রে, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 220। কোথায় কোন ভোল্টেজ ড্রপ কত এলাও হবে, এই বিষয়গুলো সবগুলো এখানে আপনার দেওয়া আছে এই কম্পারিজন করে। এটা একটা আমি ডকুমেন্ট দেখাচ্ছি, এবার এরকম আপনার শত শত ডকুমেন্টস আছে আপনাদের জন্য। এলপিএস এর জন্য কি করবেন, কোনটার জন্য কি করবেন, এগুলো সবগুলো কেটে কেটে সবগুলো ডকুমেন্টস আপনাদের প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ডকুমেন্ট গুলো শুধু আপনাদের জন্য, এগুলো সব মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সব কিছু এই যে আমরা 25টা ক্লাসের রেফারেন্স ধরে কথা বলতেছি, 25টার ইয়াতেই আপনার পৃথক পৃথক ভাবে জিনিসগুলো করা আছে। আচ্ছা, এই জায়গাটা যেহেতু আসলে আমি একটা জিনিস আপনাদের দেখাই দিই, যে বাস ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন। এই ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন আমাদের এরকম আপনার এক্সেল শিটে এটা অটোমেটিক ইগুলা করা আছে। কেমন? হ্যাঁ, অফলাইনও করতে পারবেন, আমি আসতেছি। যে এই যে দেখেন বাসবার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, আমি যদি এখানে 500 আছে ধরেন, আমি এখানে দেখেন 500 সময় কত আছে, এগুলো চেঞ্জ। যদি আমি এখানে 1000 দিই, 1000 দিই, তাহলে দেখেন এই যে চেঞ্জ হচ্ছে কত ভোল্টেজ ড্রপ, কিভাবে আপনি এটা করবেন, এগুলো হচ্ছে ক্যালকুলেট টাইপের এটা করা আছে, এটা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন জন্য। তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা ইয়াতে আপনার যেটা হচ্ছে শর্ট সার্কিট ক্যালকুলেশন। এই শর্ট সার্কিট ক্যালকুলেশন কিভাবে করবেন, জাস্ট খালি আপনি ধরেন এটা হচ্ছে 100 100 কেবি ট্রান্সফর্মার ছিল, যদি এটা 500 কেবি ট্রান্সফর্মার হয়, জাস্ট খালি এখানে 5 বসাবেন। এই যে এখানে আপনার কপারের কেবল কত নেবেন, অ্যালুমিনিয়ামের কত নেবেন, এখানে আপনার এয়ার কেবল কত নেবেন, সব কিছু এখানে শর্ট সার্কিট শর্ট যেটা একটা চেঞ্জ, ইম্পিডেন্স জাস্ট আপনি চেঞ্জ করবেন, 7.5 দিবেন, আপনার কেবল সাইজ চেঞ্জ। দেখেন, এখানে ছিল 25, এখানে ছিল কেবল সাইজ ছিল আপনার 70 আরামে, দেখছেন এখন এখন 35 আরামে। মানে এই জিনিসগুলো আপনি, এই জিনিসগুলো ট্রান্সফরমার নেম প্লেট থেকে এনে বসাবেন, অটোমেটিক চলে আসবে। এই জিনিসগুলো আমরা আপনাদের জন্য এই যেভাবে করে রাখছি। তারপর এখানে অনেক কিছুই আছে এরকম, প্রত্যেকটা লাইট লুমেন্স এর ক্ষেত্রে লাইট লুমেন্স আছে, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। ঠিক আছে, ধরুন একটা জিনিস এখানে আমি আরেকটা জিনিস দেখি, আমি মেন এতে যাই। ধরুন বাসবার ক্যালকুলেশন, আপনি দেখেন বাসবার ক্যালকুলেশন আমাদের একটা ক্লাসের আপনার ডেমো দেখেন, যে বাসবার ক্যালকুলেশন কে নাকি বাসবার কি কেন ইউজ করি, কিভাবে ইউজ করি, মানে বাসবার, তারপর হচ্ছে কোনটার কি কপার কিভাবে কেন ইউজ করি, যেমন এই হায়ার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, তারপর হচ্ছে লোয়ার রেজিস্ট্যান্স লুজার, এই সেই যে জিনিসগুলো আছে আমাদের। তারপর হচ্ছে বাসবার ক্যালকুলেশন কিভাবে করব, কোন কোন আপনার অডিটে বা হচ্ছে স্ট্যান্ডার্ডে কি বলতেছে, সেই বিষয়গুলো অ্যাভেলেবল কি আছে। তারপর হচ্ছে আমরা নেম প্লেট দেখে কিভাবে আমরা কারেন্ট বের করব, কারেন্ট থেকে কিভাবে আমরা
কত থিকনেস, উইথ এবং থিকনেস এর বাসবার ইউজ করবো সেটা বের করবো আমরা। এবং সেটা আপনার কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী, দেখেন যে কপার নিট বাসবার হচ্ছে 60x10, এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে। তারপর হচ্ছে আপনার টোটাল, দেখেন এখানে বাসবার যে উইথ বের করবো, টোটাল কারেন্ট পার স্কোয়ার মিলিমিটার কারেন্ট ডেনসিটি দিয়ে ভাগ দিলে আমি পেয়ে যাচ্ছি। এখান থেকে আবার কিভাবে আমি, ইভেন শুধু তা না, আমি কত কেজি ইউজ করব। আমি যে একটা ধরেন ডিবি তৈরি করলাম, ডিবিতে কত কেজি আমার বাসবার লাগবে এবং কয় টাকার লাগবে, এই জিনিসটা আপনারা শিখতে পারবে এই একটা ক্লাস থেকে, ছোট্ট একটা ক্লাস থেকে। এই যে আমরা এত কেজি, তারপর হচ্ছে যে কত টাকা, এই যে আমরা 4টা বাসবারে আমরা হচ্ছে আপনার 52,409 টাকা আমরা ইউজ করবো। তারপরে এটা এই বাসবার গুলো আপনি ডিবিতে যে কিভাবে স্থাপন করবেন সেটা আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী। এই হচ্ছে একটা বিষয়। আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই কোনটা থেকে কোনটা আলোচনা করবো আসলে বুঝে উঠতে পারছি না সময় স্বল্পতার কারণে। যে বাসবার, এটা বাসবার গুলো বিবিটি সেম ভাবে, বিবিটি গুলা কিভাবে আপনি নেবেন, কিভাবে আপনি সংযোগ দিবেন, প্রত্যেকটা বিষয় আপনাদের পার্ট টু পার্ট আমরা এখানে, বিএনবিসি কত পার্সেন্ট আপনার ভোল্টেজ ড্রপ এলাও করতেছে, এনএফপিএ কত করতেছে, বিটি স্ট্যান্ডার্ড কত করতেছে, এই জিনিসগুলো আপনাদের কি দেওয়া হবে। এগুলো ঠিক আছে। কেবল ক্যালকুলেশন থেকে শুরু করে, বাসবার ক্যালকুলেশন থেকে শুরু করে এগুলো সব ব্যবহার আপনি শিখতে পারবেন। তারপর আর্থিং কেবল ক্যালকুলেশন, তারপর হচ্ছে আর্থ লিকেজ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটা ছোট্ট একটা ক্লাস, যে আর্থ লিকেজ হয় কিভাবে ক্যালকুলেশন করবেন, কেন করবেন, এই জিনিসগুলো পূর্ণ আপনাদেরকে শেখানো হবে। কেমন? তো আমরা একটু প্রেজেন্টেশনে যাই, আর কিছুক্ষণ আপনাদের সাথে আলোচনা করবো, আর 10-15 মিনিট মতো। তারপর যে বাসবারের ব্যাপারে বলে আসলাম, এখন এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, আমি আলোচনা করি, আপনাদের রেকর্ড করবো। দেখেন একটা রুমে, এই রুমটা কি রুম, এই রুমটা কি রুম এবং হচ্ছে আপনার কয়টা লাইট লাগবে, কত লুমেন্স এর লাইট লাগবে, আমরা কিভাবে বুঝবো? এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জিনিসগুলো মেনটেন কেউ করে না। দেখেন এখানে কয়টা লাইট লাগবে, এই জিনিসটা আপনাকে ঠিক করবে এটা কি রুম। যদি হচ্ছে অফিস রুম হয় তাহলে হচ্ছে 300 লাক্স লাগবে। 300 লাক্স যে লাগবে বললাম, এটা কে বলেছে? আমার ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলেছে বা এনএফপিএ বলেছে, যে কেউ বলেছে। বলার সাথে সাথে আবার কি বলতেছে দেখেন, মনে করেন এই রুমটাতে 6টা লাইট দিয়েছে, এই 6টা লাইট আমি কিভাবে, একটার সাথে একটা গ্যাপ কতটুকু থাকবে, এই পাশ থেকে গ্যাপ কতটুকু থাকবে, এই পাশ থেকে গ্যাপ, এবং কত ওয়াটের লাইট লাগবে, এটা হচ্ছে আপনার ক্যালকুলেশন আছে। ঠিক আছে, এই ক্যালকুলেশন গুলো আমরা শুধু আপনার ম্যাথমেটিক্যালি দেখাবো, আপনার ক্যাডে দেখাবো, এবং কিভাবে আপনি করবেন সেটা আপনারা দেখাবো। ফ্যান গুলো কিভাবে কিভাবে কত আর আমি কেবল নেবেন পূর্ণভাবে আমরা দেখাবো। এই জন্য যেটা করে থাকি আমরা, যে এখানে দেখেন আসলে এই মানে টোটাল ফ্যাক্টরি বা হচ্ছে রেসিডেন্সিয়াল একটা জগতে ইলেকট্রিকের জন্য যত কিছু প্রয়োজন আপনি এখানে পেয়ে যাবেন। এই যে রুম কত, উইথ লেন্থ কতটুকু, আপনার হাইট কতটুকু, সবগুলো আপনি দিবেন। এখানে কয়টা লাইট থাকবে আপনার অটো বেরিয়ে যাবে, এই মানগুলো চেঞ্জ, খালি আপনার যেটা আপনার সাথে মিলবে আপনি মানগুলো দিবেন, কত ওয়াটের কত লুমেন্সের টোটাল লাইটটা আপনার সংখ্যাটা বেরিয়ে যাবে। তো এই সংখ্যা যখন বেরিয়ে যাবে, এই অনুযায়ী আপনি আবার কিভাবে সেট আপ করবেন আপনার এখানে, এটা নিয়মগুলো আপনাকে জানতে হবে ভাই। তারপর হচ্ছে আপনার এসএলডি আছে, এসএলডি তো একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা আমরা পূর্ণভাবে শিখাবো। এলপিএস এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন কিনা, পিএনবিসি কি বলতেছে, এনএফপিএ কি বলতেছে, যেমন দেখেন এটাতে এলপিএস প্রয়োজন কিনা, বিএনবিসি বলতেছে যে যদি রিস্ক ইন্ডেক্স 40 হয়, এটাতে রিস্ক ইন্ডেক্স 40 বিএনবিসি বলতেছে, তাহলে ওই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন। আমার বিএনবিসি নাকি এনএফপিএ কি বলতেছে, এরকম ওরা এই বিল্ডিংটার হাইট যদি 75 ফিট 75 ফিটের মধ্যে হয়, তাহলে ক্লাস 1 ম্যাটেরিয়াল নিয়ে এটা প্রয়োজন। আর 75 ফিটের বেশি হয় তাহলে হচ্ছে ক্লাস 2। এই ক্লাস 1 আর 2 এর পার্থক্য হচ্ছে ম্যাটেরিয়ালের চেঞ্জ। তাহলে দেখেন এটা আমি শর্ট করলাম, এখানে অনেক বিষয় আছে। তাহলে আপনি 2টা ক্লাস যদি আমার সাথে আপনি করেন বা দেখেন, তাহলে আপনি এলপিএস ডিজাইন করতে পারবেন। তাহলে এই বিষয়গুলো কেন আমি থার্ড পার্টিকে দিয়ে আমি আমার ফ্যাক্টরিকে করাবো, এটাই তো একটা বিষয়। আর 2টা লাইন আমি বলবো আপনাদের লাস্টে। থার্মোগ্রাফি স্ক্যান, একটা স্ক্যানার দিয়ে আমার কোন পয়েন্টে কত তাপমাত্রা আছে সেগুলো আমি মনিটরিং করতে পারি। এগুলো হচ্ছে ডকুমেন্টারি করে রাখতে হয়, বিভিন্ন প্রোভাইডার এসে দেখে। এটা হচ্ছে কি 4টা ক্যাটাগরি থাকে, 0, 1, 2, 3। এই ক্যাটাগরিতে কত তাপমাত্রায় কত গেলে এরকম একটা সিকোয়েন্স নিয়ে আপনার একটা
আপনার এনইটির ভাষায় বা ইলেকট্রিক্যালের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার একটা গাইডলাইন অনুযায়ী এটা একটা বই আকার রাখতে হয় টেস্ট ব্যাক করে, ঠিক আছে। তারপরে কেবল ইনসুলেশন, আপনি জানেন যে কেবল যে ইনসুলেশন থাকে এটা আমাকে টেস্ট করতে হয়। সর্বনিম্ন 5 মেগা ওহমের নিচে যদি থাকে তাহলে আপনার 5 মেগা ওহমের নিচে থাকলে আপনার এটা যে এই ব্যারিয়ার গুলো থাকে তাহলে এটা চলবে না, এর উপরে অনেক হাইট থাকতে হয়। এই এই হচ্ছে বিষয়। আর এই এখন আপনাদের কোনো কোশ্চিন থাকলে আমার সাথে করতে পারেন। আমি একটু শর্ট করলাম। আপনাদের কোনো কোশ্চিন থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, বা কোনো বিষয় যদি আপনাদের কোনো বলার থাকে। আমরা যদি শুধু বলবো আর আপনারা শুনবেন বিষয়টা এরকম না, এটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম, আমরা সকলেই বলবো এবং শুনবো, কেমন? প্রিয় ভাই, কারো যদি কোনো কোশ্চেন থাকে, আর আপনার যদি আমাদের এই কোর্সটা করার সুযোগ কারো হয়, তাহলে আমাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দিবেন, আমরা আপনাদের সাথে কথা বলবো, আমাদের প্রতিনিধি। আর চ্যাট বক্সে যারা নাম্বার দেবেন শুধু আমি তাদের সাথে কথা বলবো, কথা বলে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো। আপনাদের কোনো কোশ্চেন আছে ব্রাদার? হ্যাঁ, আমাদের এই সকল যারা আমাদের, যেহেতু এগুলো একটা ডকুমেন্টারি আমাদের অফিসের, কোনো বিষয় যদি থেকে যান যে এটা কি করতে হবে আমার জানা থাকলে আপনাদের উত্তর দেবো। আর এই কোর্স দেখেন, এখানে আমরা কি প্রোভাইড করবো আপনাদেরকে, ওয়াল ডকুমেন্টস পিডিএফ দিব, ডেইলি ক্লাস রেকর্ড দিব, অফলাইন ক্লাসের অপরচুনিটি আছে, তারপর হচ্ছে আমাদের একটা সাবস্ক্রিপশন আছে, এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবো, অনলাইন সার্টিফিকেট যেটা দেবো, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশন করা যায় এটা দিব, সাপোর্ট ইন দা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার লাইফ টাইম আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি একটা এসএলডি করতেছেন থেকে গেছেন সেগুলো আমরা সাপোর্ট দিব। তারপর হচ্ছে আমাদের এখানে ডুয়েট বুয়েট বা সিনিয়র পার্সন যারা আছে তাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন লাইফ টাইম। কথা বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের, আমরা আপনাদেরকে যে বিষয়গুলো দিব শুধু আপনার 2 মাস 3 মাস কোর্স করবেন চলে যাবেন বিষয়টা এরকম না, আমরা লাইফ টাইম আপনাদের সাথে এটা আমরা শেয়ার করবো, ঠিক আছে। এই যে হচ্ছে আমাদের কোর্স মডিউল। আহ এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল আরএসসি নিরাপদ নিয়ে কিভাবে বিএনপিসি নিয়ে এনএফপি নিয়ে স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমাদের একটা আপনার কোর্স মডিউল, কেমন? আর অ্যাডভান্টেজ তো আমরা স্পেয়ার পার্টস অটোমেশন নিয়ে কাজ করি, আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের বলবেন। কোর্সটা কত দিনের ক্লাস, কোন টাইমে হবে? আমাদের সকল ক্লাস হচ্ছে 9টা থেকে অনলাইন, আর অফলাইন হচ্ছে আপনি যেদিন আসবেন সেদিন থেকে। আমাদের 25টা ক্লাস হবে। আমাদের এই যে 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা ক্লাস হয়। সর্বনিম্ন 1 ঘন্টা বা 40 মিনিট ক্লাস হয়, আর 2 ঘন্টা ক্লাস হয় যেগুলো বড় টপিক নিয়ে। 9টা থেকে ক্লাস শুরু। আমাদের কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। এই কোর্সটার 7,500 টাকা সকল ডকুমেন্টস রেকর্ড ফাইল প্রোভাইড করবো আমরা লাইফ টাইম, একবার না। আপনি অনলাইনে ভর্তি হয়ে অফলাইনে আসতে পারবেন। আপনি আরএসসি কোর্সে বা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন কোর্সে ভর্তি হয়েছেন, আপনি এখানে আপনি অটোমেশনের কোনো প্রবলেমও আপনি আচ্ছা আপনি ফ্রিতে আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে অ্যাডভান্টেজ বিডি হচ্ছে অন অন কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ক্লাব, আপনি যে কোনো ইস্যুতে আসবেন, যদি আমাদের হেল্প করা হয় আমরা করবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের মেথড হচ্ছে অনলাইন নাকি আপনি ব্যাংকিং এ দিতে পারবেন, মোবাইল ব্যাংকিং এ দিতে পারবেন, এই হচ্ছে আমাদের বিষয়। এখন যে কথাটা হচ্ছে যে এখন একটা অফার চলতেছে, যদি এটা হচ্ছে অফারটা হচ্ছে আমরা 10 জনকে দিব, যে আমরা 7,500 টাকা কোর্স ফির মধ্যে আমাদের 6,000 টাকাতে কোর্স ফি করতে পারবেন। আমরা আজকে ঈদের পরে আরেকটা অফার দিতে চাই, যে আপনারা যারা কোর্স করতে আগ্রহ, পরীক্ষা একজন লিখছে আমি বলছি, আমাদের রেগুলার ফি হচ্ছে 7,500 টাকা। তো আমরা যদি আপনাদেরকে দেখেন এখানে 1,500 টাকা আমরা নর্মালি আমরা মাঝে মধ্যে অফার দিই যে 6,000 টাকা। আপনারা যারা এখানে কোর্স করতে ইচ্ছুক, যে না, আমরা চাই আপনার 5,000 টাকাতে আপনি কোর্স করতে পারবেন, জাস্ট এখানে আপনার এই ফার্স্ট 10 জন, এটা আপনাদের আজকের জন্য, এই সেমিনারে যারা যুক্ত আছেন তাদের জন্য এই অফারটা আমি দিয়েছি। আমাদের এই কোর্সের এই 25তম ব্যাচ চলবে, মাসে একটা করে ক্লাস ব্যাচ উদ্বোধন হয় 25টা, তাহলে চিন্তা করেন যে এটা 2.5 বছর থেকে আমাদের এই কোর্সটা চলতেছে। এখানে শুধু আপনার ডিজিএম জিএম বুয়েট ডুয়েট কিচ্ছু না, এখানে গর্বের বিষয় না এটা। এখানে এমনও হয়েছে আমার বস আমার এই কোর্সটা করেছে,
কোর্স কেন করতে হবে? কোর্স করতে হবে এজন্যই যে আপনি সিকোয়েন্স মেনটেন করে আপনি শিখতে পারবেন সবকিছু। আর যদি আপনি আমার কাছে ফ্রি শিখতে চান, আপনি যেটা প্রশ্ন করবেন ততটা আমি উত্তর দিব আপনাকে। আর কোর্স করলে কি হবে, একটা সিকোয়েন্সলি দেখেন, আজকে আপনাদেরকে আমি বলেছিলাম যে কালকে আমি তো ক্লাসটা করতে পারিনি, সেমিনারটা। আজকে কিন্তু আমি 9টার সময় ঠিকই বসে আছি। যদি আপনি আমাকে বলতেন যে ভাই একটু এই জিনিসটা একটু দেখেন তো, হয়তো ওই সময়টা আপনার হতো না, না না আমার হতো না। আর যখন একটা কোর্স করব, যেহেতু এটা একটা রুটিন মাফিক কাজ, তখনই কিন্তু আমাকে এটা বসতে হবে। হ্যাঁ, এবং আসতে এবং করতে হবে। সো আপনাদের যদি সুযোগ থাকে, এই যে কোনো, দেখেন যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আপনি স্কিল ডেভেলপ করতে একটু আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, দেখবেন যে যখন শিখে যাবেন আপনি খুবই মজা পাবেন। ঠিক আছে, আমাদের এই যে এভাবে আমাদের সবকিছু, বোর্ডের জব ক্যালকুলেশন কিভাবে করবেন, এগুলো কোথা থেকে কি করবেন, তারপর হচ্ছে আপনার যে বেকার ক্যালকুলেশন দেখেন, 3 নম্বর একটা দেখেন, এই যে আমাদের যে বেকার গুলো ইউজ করি, কেন ইউজ করি, কোনটা কোথায় ইউজ করতে হয়, কি টাইপের, আমরা কিন্তু জানি না। এই ছোট ছোট বিষয়গুলো এখন বেকার ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন থেকে শুরু করে ধরে ধরে আমরা এই স্টেজ বাই স্টেজ আপনাদের সাথে আলোচনা করে যাব। ঠিক আছে, যেন আপনার এই জিনিসটা আপনাদের, এসএলডি আপনি কোথায় দিয়ে কি করবেন, কিভাবে করবেন, শুধু এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এতটুকু সীমাবদ্ধতা না। তারপর বিভিন্ন বেকারের সেট পয়েন্ট গুলো আছে। হ্যাঁ, এই সেট পয়েন্ট গুলো কিভাবে নির্ধারণ করতে হয়, কেন করতে হয়, সেটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো কোনো কথা না থাকে তাহলে আমরা আজকের মধ্যে শেষ করব। আমি আবারও বলতেছি, যারা কোর্স করতে চান তারা আপনাদের ফোন নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দেন, আমরা 2-1 দিনের মধ্যে কথা বলবো, দিয়ে আপনাদের সাথে একটা পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। সেই গ্রুপের মাধ্যমে আপনাদের সাথে আহ, 1 মাসের শিডিউল দেওয়া থাকবে অনলাইনে। আর অফলাইনে যেদিন যেদিন আপনারা আসতে চান আপনি আসতে পারবেন। থ্যাংক ইউ সবাই। কারো কোনো প্রশ্ন আছে বা পরামর্শ? বা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আজকে বলতে পারবেন, বা আমাকে পরামর্শ যদি কিছু দেওয়ার থাকে সেটাও দেবেন ভাই হিসেবে। এখানে সিনিয়র পার্সন আছেন যারা, আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, বা আজকে সেমিনারটা কেমন লাগছে, এটা প্রয়োজনীয়তা আছে কিনা, যারা জব করছেন একটু আওয়াজ তুলবেন প্লিজ। আর ভর্তির সময় কত দিয়ে ভর্তি হওয়া লাগবে? ভর্তি আমাদের সকল কোর্স ফির হচ্ছে 60% দিয়ে ভর্তি হতে হবে। তবে অ্যাডভান্টেজ বিডি হচ্ছে নলেজ শেয়ারিং নিয়ে কাজ করে, আপনাদের সাথে আমাদের সম্পর্কটা বিল্ড আপ করা বেশি উদ্দেশ্য। সো টাকা পয়সা নিয়ে বেশি প্রবলেম হবে না। আপনার যদি আহ, প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার এই নাম্বারটা থাকে, আমি অফিসকে ম্যানেজ করব। মনে করেন 3,000 টাকা ভর্তি, এখন আপনি 1,500 টাকা হচ্ছে মাসে, বা 2,000 টাকা দিতে পারছেন ঈদের মাস, সেজন্য ভর্তি হবেন না বিষয়টা এরকম না। আর আপনাদের জন্য এই ফার্স্ট আমি 5,000 টাকা দিয়ে কোর্স করার একটা সুযোগ তৈরি করে দিয়েছি। ঠিক আছে, 6,000-এর নিচে আমি এই কোর্স আমাদের অফিস করাই না। আপনাকে হিউজ পরিমাণ ডাটা দেবো আমরা। ওকে, আর কোনো ভাইয়ের কোনো কথা আছে, বা আজকের আলোচনাটা প্রয়োজনীয়তা আছে কিনা একটু বলবেন প্লিজ, যারা সিনিয়র পার্সন আছেন। আমাদের এই আসসালামু সেমিনার আলাইকুম। 2 ঘন্টাও চলে। হ্যাঁ, আজকে একটু শর্ট করেছি, শরীরের অবস্থা বেশি ভালো না। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাইয়া বলেন। স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনারা যে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছেন অফলাইন, সেটা আপনাদের কোথায়, লোকেশন কোথায় বা কোথায় যেয়ে করতে হবে আর কি? এটা হচ্ছে আমাদের উত্তর হাউস বিল্ডিং, আমাদের একটা অফিস। আর হচ্ছে ডুয়েট গাজীপুর। আপনি যেখানে লোকেশনটা কাছে হবে, কবে কবে আপনি আসতে চাচ্ছেন, কি বিষয়ে আপনি একটু বলবেন, আপনাকে সে ব্যাপারে হেল্প করা হবে। এটা কি ফ্রাইডেতে করাবেন নাকি স্যার যে কোনো ডেতে হতে পারে? না, ফ্রাইডে আসলে এই কাজগুলো যারা শিখে, মনে করেন কেউ ফ্রাইডে এক আধ দিন এক জন আসবে। মনে করেন একটাতে 20 জন ভর্তি হয়েছে, আপনার ফ্রাইডে তো অফ, কিন্তু আমার হচ্ছে স্যাটারডে অফ, এরকম থাকতে পারে। তো জি আপনি জি। মনে করেন আমার সাথে এখন অনলাইনে আমরা 2 ভাই ক্লাস করতেছি, আপনি লাইট লুমেন্স মনে করেন এখন আলোচনা হচ্ছে, তো লাইট লুমেন্সের আপনি বুঝছেন, কিন্তু ফিজিক্যাল হলে আর একটু ভালো হবে। জি। আপনি বলবেন যে শুক্রবারে আমি ভাই 10টা বা 11টার সময় আসতে চাচ্ছি, আপনার সাথে 2 ঘন্টা বসবো, আসবেন। এটা শুধু এটা শুধু কোর্স চলাকালীন না, লাইফ টাইম আমি এটা দিব সাপ্লাই। বোঝা গেছে বিষয়টা? আসলে কি স্যার, অনলাইনে ক্লাসের থেকে অফলাইনে করলে ফিজিক্যালি একটু
ভালো বোঝা যায় আর কি। অফলাইনে দেখা গেছে একটা জিনিস বললেন, আমি ট্রাই করলাম, হচ্ছে না, আপনাকে আবার প্রশ্ন করতে হবে, জানতে হবে। কিন্তু অফলাইনে হইলে সাথে সাথে সলভ করা যায়। তো অফলাইনে আমি একটু ইন্টারেস্ট বেশি আর কি। তো এই জন্য আসলে জি। যারা জব করি তারা তো হলিডে ছাড়া গুলো স্যার হয় না, এই আর কি। আপনার নাম লেখাতে ব্যাচ 16 ইভিনিং রোল নাম্বার এটা স্যার ভার্সিটি। হ্যাঁ। না, এটা হচ্ছে আমার আইডিটা হচ্ছে স্যার, আমি ওই ফায়ার সেফটি ম্যানেজার কোর্স করছিলাম তো। তো আচ্ছা আচ্ছা। ওইখানে এইটাতে সেভ করছিলাম, এটা চেঞ্জ করা হয়নি, আমি নামটা চেঞ্জ করে দিব আর কি স্যার। না, চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ। আপনাদের জি জি এগুলো স্মার্টনেস তো সমস্যা নাই। আমি বলতে শুনেন, জি। এখানে যে কথাটা বলেছেন খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা আহ, এই আসসালামু জায়গাতে আলাইকুম আমরা ভাইয়া। ভাইয়া একটু তাবির ভাই একটু ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিই, হ্যাঁ। আমি একটু পরামর্শ জাস্ট ছোট ভাই হিসেবে। এখানে আমাদের ভাই প্রবলেমটা ধরেন, আপনি ভাই একটা জিনিস জানেন, আমি আছি উত্তরায় এখন, তো আপনি আছেন আশুলিয়াতে ধরেন। তো আশুলিয়াতে প্রতিদিন যে আপনার কাছ থেকে শিখা আমার পক্ষে সম্ভব না। কারণ কি, আমার যখন ফ্রি থাকে আপনি ব্যস্ত থাকতে পারেন, বুঝেন? এটা নিয়ে তো আপনি বসে নাই। এখন এই যে দুই একদিন গেলাম, আপনি নাই নাই আমি নাই, এরকম করে যে গ্যাপ সৃষ্টি হলো, আর শেখা হয় না। আর অনলাইনটা কি হয় যে যতই ব্যস্ততা থাকুক না কেন, রাত 9টার পর অলমোস্ট সবার ব্যস্ততা কমে যায়, বুঝেন? তখনই আমরা কিন্তু রাতে এভাবে 2-1 ঘন্টা বসে বসেই কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারি। এক, তাহলে দেখেন আপনি এগিয়ে আছেন, অনলাইনে পাচ্ছেন। আর অফলাইনে আপনি কিন্তু আপনি সলভিং এর জন্য আমরা কিন্তু আপনাকে ধরেন 2টা কোর্স আমাদের ফ্রি দিচ্ছি, অনলাইন করলে অফলাইন ফ্রি। আপনি যে প্রবলেমটা এখন ধরেন, আমি যে কথাটা আপনাকে বলতেছি, ধরে নিলাম আপনি 40% বুঝছেন, তাহলে আপনি যদি এই 2টা ক্লাস পরে যদি আপনি একদিন করে আসেন, 2টা ক্লাস পর পরে একদিন করে, তাহলে কিন্তু আপনি ওই প্রবলেম গুলো সলভ করে কিন্তু আমাদের 80% আমরা জেনে যাচ্ছি। আপনি আমার সাথে অনলাইনে আসলেন না, অফলাইনে 2 দিন এসে আর 10 দিন আপনার খুঁজে পেলাম না, তখন কিন্তু আপনি 10%ও শিখলেন না। তখন কিন্তু আমি পিছিয়ে চলে যাচ্ছি। অনলাইনটাকে যেভাবে দূরে ঠেলে দিচ্ছি, একটু এটা কিন্তু মোটামুটি আপনি যদি শিখতে চান, অনেক কিছু শেখা সম্ভব, যেহেতু এটা ডকুমেন্টারি দেখানো কাজ অলমোস্ট কিন্তু ভাইয়া কভার হয়। এটা আমি বলতেছি আবার, এটা আমার 25তম ব্যাচ চলবে, প্রতি মাসে একটা করে ব্যাচ। আমার মনে হয় এই আরএসসি বা ইন্ডাস্ট্রি জগতে, এই আরএসসি বা হচ্ছে টেকনিক্যাল অডিট এবং ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে আমি সার্চ করে বাংলাদেশে পাইনি আমি ছাড়া। এবং আমি 42টা কোর্স করেছি, 42টা কোর্স করেছি আমি নিজে। আমি এখনো কোর্স করি, সুযোগ পাইলে কোর্স করি। ঠিক আছে। তো থ্যাংক ইউ। আপনি হয়তো বা আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আরেকজন ভাই আপনি ইন্টারাপ্ট করেছিলাম আপনাকে, বলুন প্লিজ। আসসালামু আচ্ছা না। আলাইকুম ভাইয়া। আমি একটু অফলাইন কোর্সে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আপনি যে শিডিউলটা বা আপনার যে কোর্স মডিউলটা দেখলাম, আহ আপনার কাছ থেকে আমি জানি আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনার কাছ থেকে আমরা নিতে হলে আমাদের মনে হচ্ছিল যে অফলাইন হলে বেটার হয়। ধরেন আপনি উইকেন্ড, যেমন শুক্রবারে ঠিক আছে আপনার অনলাইনটাও থাকলো, কিছু হয়তো বা আপনার ডিফারেন্ট কিছু মডিউলে ডিফারেন্ট কিছু স্ট্রাকচার রেডি করে উইকেন্ড করতে পারলাম। আমরা যারা জব করি আমরা একটু হাইলি ইন্টারেস্টেড আর কি। কোর্স গুলো আমরা কাজ করছি, আমরা জানি অনেক ইম্পর্টেন্ট থিংস এগুলা। বাট একটু অফলাইন হলে ধরুন 3টা 4টা ক্লাস হলো, অফলাইনে যদি আপনার সাথে বসতে পারি আমাদের অনেক উপকার হয় অনলাইনে চেয়ে। মোশারফ ভাই, থ্যাংক ইউ আপনাকে। আমি আবারও বলতেছি যে এই এই সেমিনার গুলো যখন আমি প্রথমে করতাম, 500 জন, 200 জন, 300 জন করে এই পার্টিসিপেন্ট থাকে। তো সেখান থেকে ভর্তি হতো 18 জন, 20 জন, 25 জন। এখন যদি 30 জন থাকে, 15-20 জন ভর্তি হয় এই কোর্সটা। তো বিষয়টা আপনাকে যেটা আমি বলছি মোশারফ ভাই, যে আপনাদের জন্য আপনার কোর্স করা লাগবে না ভাই। আমি আবারও বলতেছি, আপনি খালি আমাকে বলবেন যে ভাই আপনি ফ্রাইডেতে কখন অফিসে আসবেন বা আছেন কিনা, আপনারা চলে আসবেন, আমি ফ্রি। মানে আপনারা 10 জন আছেন, 5 জন আছেন, একজন আছেন, আমি আপনাকে সলভ করে দেবো যে বিষয়টা যদি জানা থাকে। এক, আর আপনাদেরকে তো আমি বলতেছি, ধরেন স্টিল নাও অনলাইন ক্লাস করতেছি আমরা কালকে ফ্রাইডে। আমি আপনারা এখানে 10 জন, মনে করেন আমার এখানে এখন 20 জন আছি আমরা, 20 জন ধরেন আমার ক্লাস করতেছেন। কালকে আপনার 5 জন আসবেন, 2 জন আসবেন, একজন আসবেন। কারোর জন্য কোনো অপেক্ষার দরকার নেই যে ভাই আমি কালকে আপনার সাথে ফিজিক্যাল ক্লাসের জন্য আসতে চাচ্ছি, আসেন। আরেকটা হচ্ছে, এই কাজগুলো যেহেতু আপনি চাকরি করেন, এটা যে আমি শিখে নিলাম, সবকিছু শিখে নিলাম ইঞ্জিনিয়ারিং, ওই যে অনেক প্রতিষ্ঠান এরকম হয়ে গেছে যে একদিনে পিএলসি শিখে, একদিনে S7, 1200, 1500 একদিনে শিখে। হ্যাঁ তো ভাই, এরকম আমি প্র্যাকটিক্যাল এরকম নলেজ আমি গুলা তো, প্রজেক্ট। যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ যেগুলা
যেমন আপনি অটোক্যাডের 4টা মডিউল দিলেন, অটোক্যাডটা কিন্তু চাইলে সে একদিনে না 10 দিনেও শিখতে পারবে না প্র্যাকটিস না করলে। আপনি পুরো শিখাই দিলেও তাকে সে যদি প্র্যাকটিস না করে শিখতে পারবে না। পিএলসি সে আপনি যতই শিখান, 1 মাসে কোর্স করেন না 6 মাস করেন, নিজে প্র্যাকটিস না করলে কখনোই হবে না। ভাইয়া ঠিক আছে, কিন্তু দেখেন একজন, আপনি তো চাকরি করতেছেন, আপনি কি পিএলসির কোনো কাজ করেন আপনার ফ্যাক্টরিতে? না না, আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করি। হ্যাঁ, তো আচ্ছা, আমি ফ্যাক্টরিতে 12 বছর চাকরি করেছি। এটা একটা স্টেজ আছে, একটা, আমি শিখতে নিষেধ করতেছি না। আমি বলতেছি না যে না, আপনি আপনি আমি পিএলসি আপনি ছোটখাটো কিছু শিখেছিলাম ডিপ্লোমা থাকতে। হ্যাঁ, যতটুকু জানি পিএলসি হচ্ছে আপনার কিছু থিওরিটিক্যাল নলেজের সাথে প্র্যাকটিক্যালটার সাথে সাথে শিখে নিতে হবে। না ভাইয়া, আমি আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আমি বলছি হ্যাঁ ওটা না। শিওর। ধরেন জি ভাইয়া। ধরেন যে কথাটা আপনি বললেন, আপনি শিখেন, কোনো সমস্যা নাই। আপনি ডিপ্লোমার আগেই সব শিখেলেন বা এখনো শিখেন। আমি বলছি সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা উঠি, তাহলে আমরা গেন করব। আর যদি আপনার মনে করেন শুধু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কোন পোস্টে চাকরি করলে বা কোন কি কি কাজ শিখলে আমি আপনার চাকরি পাবো বেশি, তখন স্কারা বলবে, আপনার এইচএমআই বলবে, পিএলসি প্রোগ্রামিং বলবে। হুম। তো তার আগে যে একটা জগৎ আছে, এই জগৎটা যদি আপনার জিরো হয়, তাহলে এটা যদি আপনি শিখেও ফেলেন কোনোভাবে, কোনো এক্স্যাক্টলি। কাম হবে না, কোনো লাভ হবে না। আমরা চাকরি পাবেন না, আপনি বাংলাদেশে, বাংলাদেশে মানে বিদেশেও পাবেন না আপনি। ঠিক আছে? কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায়, আমি চ্যালেঞ্জ করতে চাই যে আপনি ইলেকট্রিক্যাল, আগে আমি সবাইকে পরামর্শ দিই আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, তারপর সাথে সাথে আপনি সব শিখেন, কোনো সমস্যা নেই। আর হুম, এক্স্যাক্টলি। শর্টকাট পদ্ধতি ক্রসিং দিতে হবে, শর্টকাট পদ্ধতি ক্রসিং দিতে হবে। আমি প্রথমেই বলেছিলাম টাইম সাপেক্ষে। কারণ টাইমটা কতটুকু, আমি 20 বছর, 10 বছর না, 6 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস, 15 দিন, এখন আপনি কতটুকু টাইম দিচ্ছেন? আচ্ছা ভাই বলেন তো, আপনি যে যা অর্জন করেছেন, যদি আপনার ধরেন আপনাদের সবার ধরেন 5 বছর এক্সপিরিয়েন্স আমি ধরে নিলাম, হ্যাঁ, আপনার যে জুনিয়র একজন, সে মনে করেন ডিপ্লোমা করে বের হলো, এই 5 বছরে যা অ্যাচিভ করেছেন, ওকে যদি আপনি 1 মাসে দিয়ে দেন, মনে করেন পড়াচ্ছেন সকাল সন্ধ্যা, উনি তো, ও তো পাগল হয়ে যাবে, হবে কিনা? অবশ্যই। তো ওনাকে টাইম সাপেক্ষে ওনার জন্য স্টেজ বাই স্টেজ আপনি যদি শিখিয়ে দিতে পারেন, আপনার ভাই হোক যে হোক, তাহলে উনি ভালো কিছু করতে পারবেন। এতটুকুই আমার 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 মানে বোঝানোর ক্যাপাসিটিটা হচ্ছে, আমি এটাই চাই যে একটা সিকোয়েন্স হলো, যে মানুষ কাজ শিখুক যেন ওই কি ভাই, ভালো কিছু করতে এখানে একটা প্রবলেম হয় কি, ধরেন আপনাকে, আপনি অনেক এক্সপেরিয়েন্স আই নো, যেটা হচ্ছে আপনাকে যদি আমি এখন ওহমস ল নিয়ে স্টাডি করি আপনার বোরিং লাগবে একটু। তো যেটা হয় যে হয়তো বা এখানে বিভিন্ন মানে বিভিন্ন ইয়ে থেকে আসে, তো যদি ভাইয়া কখনো এরকম হয় যে এক্সিকিউটিভ একটা কোর্স করাতে যাচ্ছেন শুধু উইকেন্ডে, আমার ভাইয়া বেশি যতটুকু মানে আমার সেক্টরের জন্য আমি বেশি দূর লাগবে না আমার। বাট এই আপনি যে মডিউলটা দিচ্ছেন এটা আমার খুবই ইম্পর্টেন্ট, আমি এই জন্য বললাম। তবে আমার মনে হয় অটোকেটটা আমি পারি, বাকি যেগুলো আছে এগুলা হয়তো বা কিছুটা সময় আপনার কাছ থেকে সরাসরি আমি নিতে পারলে আমার খুব ভালো হতো। না, আপনি আসেন, আমি তো মোস্ট ওয়েলকাম বলতেছি। আমি তো ওকে ভাইয়া। বলতেছি যে শুনেন, অবশ্যই। অনলাইন হলে কি হয়, আমি আপনাকে বলি, বাংলাদেশে অনেকগুলো আমার মতো পরে আগে পরে কোর্স অনলাইনে করে ভাইয়া আমি। গুরুত্বটা আসলে আমি আমার ক্ষেত্রে বলি, আমি অনলাইনটা গুরুত্ব দিতে পারি না। অফলাইনে আমি অনেক সেমিনার করি, যেমন হুয়াই এর ট্রেনিং এ গেছে, পুরা দিন অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখছি। কিন্তু আমি অনলাইনে হলে মনে হয় না অতটুকু ক্যাচ করতে পারতাম। আপনাকে দেখলে আপনার মুখ দেখাতে আমি অনেক কিছু শিখতে পারি। না, সেজন্য শুনেন, বাংলাদেশে ওয়ান কাইন্ড অফ, আমি কোর্সটা এভাবে লঞ্চ করেছি যে আমি ফ্যাক্টরির জন্য কি লাগবে একটা ইঞ্জিনিয়ার সেটা গ্রো করেছি। অনলাইন কোর্সের রেকর্ড ক্লাসের করেছি, অফলাইনের ব্যবস্থা করেছি এক কোর্সের মধ্যেই, বুঝেন? রেকর্ড ক্লাস দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, অনলাইন ক্লাস নিচ্ছি, অফলাইন নিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতেছে। ধরেন একটা জিনিস আপনি ফ্যাক্টরিতে করতে গেছেন, আপনি কি হবে কনফিউজ, আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার 15 জন 10 জন আছে, এখানে লিখলেন যে এটা কিভাবে হবে, দেখবেন যে 10 জনের ভিতরে আপনার আরো 10 জন উত্তরটা দিয়ে দিয়েছে রেফারেন্স সহকারে, না হলে আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন, এটা হচ্ছে লাইফ টাইম একটা যে কমিউনিকেশনের একটা জায়গা থাকে। ঠিক আছে? এই জিনিসটাই আমি দিচ্ছি, আপনি যেটা চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। আর কোনো ভাইয়ের কোনো কথা থাকলে বলুন, আমরা আর কয়েক মিনিট আছে। আমাদের এক সিনিয়র ভাই জয়েন করেছিল, কালকে করেছিল, বেচারি অনেক সিনিয়র, আমি ভিডিও দিয়েছিলাম। ভাই কি আছেন? যদি আপনাদের কথাবার্তা না থাকে, তাহলে আজকের জি জি সেমিনার, আছি। জি আমি আছি।
মান্নান মোল্লা ভাই, জি আপনি আমি কোথায় আছেন, কি করতেছেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার ছবি দেখে আমি খুবই কষ্ট পেয়েছিলাম যে আপনার সাথে একটু ডিসকাস করতে পারলাম না কাল, গতকালকে। না, করা যাবে, সময় আছে, করা যাবে। তো আজকে থাক। এমনি আমি আমি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করি নাই, কনসাল্টিং ফার্মে, ডিফারেন্ট কনসাল্টিং ফার্মে দেশে বিদেশে চাকরি করছি। আমি জি। এ ধরনের অনলাইনে আমি পার্টিসিপেট করি। তো আমার সাজেশন হবে আর্থিং, গ্রাউন্ডিং এবং এলপিএস, এরপরে আরো যদি ডিটেল কিছু করতে পারেন আপনারা। আহ, একটা একটা বাড়ি, আইসোলেটেড বাড়ি, বিলের ভিতরে তাকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়। তারপরে রোহিঙ্গাদের নিয়ে ওদের একটা প্রজেক্ট হয়েছিল, লাইটিং জি জি। প্রোটেকশন সিস্টেমে, ওটা আমি আমি এক্সপার্ট হিসেবে ছিলাম ওখানে। তো যাই হোক, আমি যা জানতাম না তার থেকে আরো অনেক কিছু আপনার এই ডেলিভারেশন থেকে আমি শিখছি। আমি শিখতেই থাকি, আমার শেখাটা হতেই ধন্যবাদ, থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা মানে এই সেমিনারটা আরো, মানে সেমিনার, শুধু সেমিনার আমি নিই না, আজকে তাও তো একটু হয়েছে এরকম যে আমি অনেক কিছু টেকনিক্যালি আরো 2 ঘন্টায় আলোচনা করি, সবকিছু আমি মানে দেখানোর চেষ্টা করি। যেমন এলপিএস নিয়ে আজকে। ওভারভিউটা খুবই ভালো হয়েছে, যদি একটু কুইক হয়েছে, কিন্তু ওভারভিউটা খুবই ভালো হয়েছে, সবগুলো টাচ করে গেছে। এখন যে যা কিছু বলুক না কেন, এর এক একটা করে ডিটেল না কাজ করলে আহ, কেউ কিছু ওইভাবে মনে রেখে, ওভারভিউটা মনে রেখে তেমন কিছু সম্ভব না। তবে ওভারভিউটা মনে রেখে ম্যানেজারি করা যায়, সুপারভিশন করা যায়, ডিজাইন করা যায় না। ডিজাইন প্র্যাকটিস লাগে, লং প্র্যাকটিস। আমি এখনো ডিজাইন রিভিউ করি। আমি চিটাগাং ওয়াশার, ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন এই ঢাকা বসে, ঘরে বসে রিভিউ করি, আমাকে ডকুমেন্ট পাঠাতে। তো ভালোই থ্যাংক লাগলো ইউ, থ্যাংক আপনাকে। ইউ রিয়ালি। আপনার আপনার ছবি দেখে, আপনি ভিডিও কলে ফোন দিয়েছিলেন, আমরা গাড়ি দিয়েছিলাম, আমি এতটা কষ্ট পেয়েছিলাম যে বড় ভাই আসলো আর আমি একটু আজকে থাকতে পারলাম না না আমার না, এই। ওইটা প্রবলেম হতেই পারে, প্রবলেম হতেই পারে। আমাদের তো এখনো কোনো সিস্টেমই আমাদের নিখুঁত না। জুমও মাঝে মাঝে, আগে তো 40 মিনিটের পরে বন্ধ হয়ে যেত, আজকাল দেখো, ওদের ঠিক করছে তারা। এটা আমাদের পেডই, 40 মিনিট এই হবে না, এটা আমাদের পেড। এখন ভালো তো। কালকে একটু সাউন্ডে প্রবলেম হয়েছিল। জি জি। এটা হতেই পারে, এটা আমাদের দেশের মতো জায়গা, এটা হতেই পারে। জি তো বড় আমি ভাই, আপনি দোয়া করেন আমাদের জন্য, আপনার এক্সপিরিয়েন্স মানুষ। আমি চাই আমি যে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার গুলো সঠিক জিনিসগুলো, বেসমেন্ট গুলো শক্ত হোক, আমার স্ট্রংলি। এই এক্সপিরিয়েন্স পিরিয়ড অ্যারাউন্ড 45 ইয়ার্স। আমি 1980-তে গ্রাজুয়েটেড ফ্রম বুয়েট। শিখতে থাকি আর কি, যে এখনো যেখানে যেটা পাই শেখার চেষ্টা করি। আপনাদের আপনাদের কাছ থেকে, আপনাদেরকে দেখলে আমাদের এনার্জিটা আরো বেড়ে যায়। থ্যাংক ইউ। পড়া উচিত। এবং আমাদের তো দেশে আপনারা যারা কয়েকজন শুরু করছেন ফ্রি ফ্রি, এটা একটা ভালো উদ্যোগ এবং লক্ষণীয় যে আমরা আগাতে যাচ্ছি টেকনোলজিক্যালি। আমি আমাদের এখনো যেসব প্রজেক্টে আমি কাজ করছি, বড় বড় প্রজেক্টে, ঢাকা ওয়াসাতে সিনিয়র কনসালটেন্ট ছিলাম, ইন্ডিভিজুয়াল, এই দাসেকান্দি প্রজেক্টে অটোমেশনের, ইলেকট্রিক্যাল জি অটোমেশন। তো এখনো আমাদের বিদেশি দের সঙ্গে যে কাজ করি, ওরা ডিজাইনরা করে। এখন তো জানেন যে ইঞ্জিনিয়ারিং এপিসি মডেলে কাজ হয়, ডিজাইন এন্ড বিল্ডিং মডেলে কাজ হয়। কন্ট্রাক্টরের হাতে সমস্ত কিছু চলে যায়, কন্ট্রাক্টর যেভাবে করে সেইভাবে দেশ এবং বিদেশি কনসালটেন্ট সেভাবে মেনে নেয়। এটা কখনোই ঠিক না, কিন্তু কিছু করার নাই। ইভেন ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, ওরাও তারা সাপোর্ট করে যে এদের এই দেশের লোকদেরকে ডার্ক রাখা যায়, যেভাবে ডার্ক রেখে কাজ করতে হবে। এ নিয়ে আমার সঙ্গে অনেক সময় ছোটখাটো দ্বন্দ্ব হয়েই থাকে। চেষ্টা করি যে না, তোমরা ডার্ক রাখবা কেন, তোমাদের টেকনোলজি ট্রান্সফার করার কথা আমাদের লোকের কাছে, তোমরা করতেছো না। তো এইসব ব্যাপার সবার আমাদের গভর্নমেন্ট অফিসগুলো তো ওরা চায় যে আমরা ডার্কে থাকি। জি। বিদেশিরা তো চায়, বিদেশি কনস্ট্রাকশন কনসাল্টিং ফার্ম তারাও চায় আমরা ডার্কে থাকি। আবার কন্ট্রাক্টরও চায় তারা আমরা ডার্কে থাকি। কাজেই আমাদের এখান থেকে শক্তি দিয়ে বেরিয়ে আসতে হবে। আপনারা যারা শুরু করছেন এই অন্ধকার থেকে,
আলোতে নিয়ে আসার এটা একটা ভালো উদ্যোগ, হাইলি অ্যাপ্রিসিয়েবল। আপনাদের আল্লাহ থ্যাংক আপনাদেরকে ইউ সুসম্মানে রাখুক এবং আরো থ্যাংক ইউ জ্ঞান বৃদ্ধি করুক। বড় ভাই, আরেকটা বিষয় আমি আপনাকে শেয়ার করতে চাই যে এই যে ডকুমেন্টারি গুলো যে আমি সেপারেশন করে রাখছি পার্ট টু পার্ট, মানে জি, আমি কোনো পার্টিসিপেন্টকে যে আমার কোর্স করলে আমি মানে আগে তো রাফ ভাবে দিতাম, তো এখন একটু মানে অফিস থেকে একটু বলতেছি যে যারা কোর্স করবে তারা লাইফ টাইম দেন, আর কিছু বিষয়গুলো গেলে আপনার ক্লাস হয় বেশি। তো আমি এই ডকুমেন্টারি গুলো দেওয়ার জন্য মানে জি, কোনো রেস্ট্রিকশন রাখি না আর কি। যখন যার প্রয়োজন, একটা মনে করেন 2.5 বছর আগে যে কোর্স করেছে, এখন প্রয়োজন, এখন যে আপডেট করতেছে, সকল বিষয়গুলো তাদের সাথে শেয়ার করি। ইভেন এখানে কোর্স করতে হবে এটা না, কোর্স করলে একটা সিকোয়েন্স মেনটেন করানো হয়। আমার কাছে যদি এমনিও আসে, আমি উত্তরা অফিসে বসে, আমাদের 4টা অফিস আছে ঢাকাতে, গাজীপুরে আছে আপনার, মিরপুর ডিএচএস আছে, পুরাতন পল্টনে আছে, আমরা আদার্স আরো বিজনেস আছে আমাদের। তো সেখানে আমি বলি যে যে যেখানে আছেন, শুধু যে আমি অনেক কিছু বিষয় জানি এরকম না, আপনি যেটা জানেন আমাকে দেন, আমরা একটা ইঞ্জিনিয়ারিং গুড প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে আমরা একসাথে পথ চললে আমরা ভালো কিছু করতে পারবো সবাই মিলে। আমার মনে হয় আপনারা ক্লাবের মতো করতে পারেন। ক্লাবের মেম্বারশিপের সেটা চালানোর জন্য মিনিমাম একটা মেম্বারশিপ ফি নিতে হবে, কারণ টাকা ছাড়া তো আলটিমেটলি কিছু চলবে না। আপনাদের উদ্যোগ কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে টাকা টাকা ছাড়া। একটা ক্লাব মতো করলে সেখানে শেয়ারিং এর ব্যবস্থা থাকবে, কেউ ফেস টু ফেস, ফিজিক্যাল টু ফিজিক্যাল, ফিজিক্যাল টু ভার্চুয়াল, কেউ অনেকে নানান ধরনের অ্যারেঞ্জমেন্ট রেখে একটা ক্লাব করা যেতে পারে। যারা সিনিয়র মোস্ট আছে তারা দেওয়ার চেষ্টা করবে, জুনিয়র মোস্ট আছে তারা তাদের যতটুকু আছে দিবে, এবং তারা নিবে নলেজ নলেজ শেয়ারিং। কিন্তু ইউরোপ আমেরিকাতে ওইসব দেশের সব জায়গায় নলেজ শেয়ারিং এ তারা এত উন্নত হয়েছে, তারা শেয়ারিং ছাড়া বোঝে না। আমি শেয়ার করি না, এটা তারা আশ্চর্য হয় শুনি যে হ্যাঁ তুমি শেয়ার করো না, ইট ইজ ক্রাইম। আমাদের ইসলামেও আছে যে একটু এক পয়েন্ট জ্ঞান থাকলেও অন্যকে জানাতে হবে। কাছাকাছি আমরা এই জায়গা থেকে অনেক দূরে চলে গেছি, শেয়ারিংটা আমাদের খুব কষ্ট হয়, যে মনে হয় যে অন্যকে শিখে যাবে। শিখে যাক না, অসুবিধা কি? শিখে গেলে দেশের সম্পদ হিসেবে থাকবে, পৃথিবীর সম্পদ হিসেবে থাকবে, মানুষ উপকৃত হবে। শিখলে তো কোনো ক্ষতি নাই। জি জি জি, থ্যাংক ইউ। ভাই, আপনার নাম্বারটা আমাকে আপনি একটু শেয়ার করেন, আপনার সাথে কিছু বিষয় শেয়ার করবো। আমরা চেষ্টা করতেছি ওই লাইনে যাওয়ার। বাংলাদেশে আমরা আহ, মানে উৎসাহ উদ্দীপনা আমরা সৃষ্টি করতেছি যে আসো, তোমার কি প্রয়োজন তুমি শিখো একে অপরের সাথে, ঠিক আছে? এবং আরেকটা বড় ভাই, আমরা এরকম করেছি যে পিএলসি প্রোগ্রামিং অটোমেশনের গুডস ল্যাব সেটা প্রায় 1.5 কোটি টাকা দিয়ে ল্যাব করেছি এই উত্তরায়। তো জি, আমি বলেছি এরকম যে আমার কোনো ভাইয়ের যারা ইঞ্জিনিয়ার আছেন, কোর্স তো আপনি করবেন পারলে, এখানে আমাদের কোর্স ফি আছে, এমনও আছে যে একটা কোর্স ফি আছে 50,000 টাকা। এটা কি আপনার সিমেন্স S7 বেস্ট করছেন নাকি অন্য কোনো পিএলসি দিয়ে করছেন? S7-1200 এবং 1500 আছে, 1200 মডেলও আছে, এবং মোডবাস কমিউনিকেশন S7 3। 200 থেকে 1500 পর্যন্ত আছে। জি, মানে একদম লঘু পিএলসি থেকে শুরু করে সিভেন্স এর ফুল সেট আপ আছে এখানে। আমরা স্পেয়ার পার্টস নিয়ে বিজনেস করে, তো আমাদের ডকুমেন্টারি নাকি স্পেয়ার পার্টস নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যাতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা রিপ্লেস করতে পারি, আমাদের ছেলেপেলে রিপ্লেস করতে পারে, সেই জি ব্যবস্থা জি সেভাবে যদি আপনারা আগান, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে, অন্য অন্য আদার ইন্ডাস্ট্রি সেক্টরে, যদি আমাদের দেশের পিএলসি এক্সপার্ট ওইভাবে তৈরি হয় নাই। আমরা এখনো আর্কিটেকচারটা ভালো বুঝি না, এটা সেটিং এ ভালো বুঝি না, তারপরে ডিজাইনটা তো প্রশ্নই আসে না, কাছাকাছি নাই আমরা। এইসব না, জায়গায় আপনি স্টেপ বাই স্টেপ যদি আগায় নিতে পারেন, অটোমেশন লাগবে। অটোমেশনের আমি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি যেটা জিটিসিএল এ, ওখানে অটোমেশনে কাজ করছি আমি, স্কাউট অটোমেশনে। ওদের ওখানে ছিল 88 আরটিউ ছিল, দুটো কন্ট্রোল রুম। এখনো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আমি সিলেক্টেড অ্যাকসেপ্টেড অটোমেশন এক্সপার্ট, কিন্তু ওটা কাজ আপাতত বন্ধ, কাজ এই মুহূর্তে কাজ চলতেছে না। আহ, এই আর কি। আর ছোট ঢাকা ওয়াসার 4-5টা প্রজেক্টে কাজ করছে, সব জায়গায় কিছু কিছু অটোমেশন ইনস্ট্রুমেন্টেশন আছে। জি, অটোমেশনের আপনার সঙ্গে জন্য আমাদের ইনস্ট্রুমেশনটা পক্ষ থেকে দোয়া। ইনস্ট্রুমেশনটা যদি শিখাই দেন, ইনস্ট্রুমেশনটা
তাহলে ভালো হয়। যে কিভাবে ইনস্ট্রুমেন্ট থেকে সিগন্যাল ট্রান্সফার হয়ে এসকালেট সিস্টেমে যায়, আরটিও সিস্টেমে যায় বা পিএলসি সিস্টেমে ঢুকে, তারপরে কোনো একটা ইনস্টলেশনে কতগুলো আইও আছে এগুলো আমাদের লেভেলে ক্যালকুলেট করতে পারে কিনা, আইও গুলো কানেক্টেড কমিউনিকেশন সিস্টেম কিভাবে কানেক্টেড হয়, এইসব জিনিসগুলো আমার মনে হয় ইয়েতে আনতে পারেন। আর ক্রিটিক্যাল জিনিসগুলো যেটা আপনাদের জানা আছে, এখন আমার তো জানা নেই, কারণ আমি হ্যান্ডস অন লেভেলে কাজ করি নাই। হ্যান্ডস অন লেভেলে আমি কোনোদিন কাজ করি নাই, যে এটা আমার একটা ডিফিসিয়েন্সি বা ডিফেক্ট বলতে পারেন, যেটা আপনাদের নাই, আপনাদের ভালো না, হচ্ছে। আমরা আমাদের এখানে বুয়েটেরও আছে, কিছু ডুয়েটেরও আমাদের সিনিয়র পার্সন আছেন। আমরা বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আপনার তো বিগ শোনেন, আমি তো বুয়েট গ্রাজুয়েট, তো বুয়েটের সম্বন্ধে আমার ভালো জানা আছে। এটা নাকুচা টাইপের, সবাই নিজেরা বেশি চেষ্টা করে। প্রফেসররা, টিচার এরকম ছিল, চেঞ্জ হয়েছে। আমার মেয়ের বড় হাজবেন্ড এখন বুয়েটের প্রফেসর, ফুল প্রফেসর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, ট্রিপলি জি, ডিপার্টমেন্টে। তো আমাদেরকেও বলি মাঝে মাঝে যে তোমরা কোলাবোরেশন করো। আপনারা দেখেন কোলাবোরেশনটাকে প্যাট্রোনাইজ করতে পারেন কিনা। ইউনিভার্সিটি ভার্সেস ইন্ডাস্ট্রি, এই কোলাবোরেশন আমাদের দেশে করতে চায় না। কেন করতে চায় না? বুয়েটে হলো একদম যে আমাদের কাছে আসবে, আর আমাদের ইন্ডাস্ট্রি এদের ধারণা যে আরে ওরা থিওরিটিক্যাল জানে, ওরা কি জানে, প্র্যাকটিক্যাল কি জানে। এর মাঝে একটা ব্রিজিং যদি আপনারা করতে পারেন, যে হ্যাঁ আপনারা দুটো কোম্পানি, কোনো একটা কোম্পানিকে বুয়েটের সঙ্গে ম্যানেজ করে লিঙ্ক করে দেন, তাদের যে অটোমেশন প্রবলেম গুলো সলভ করে দেন, ডিমান্ড গুলো, ইমপ্রুভমেন্ট গুলো, আপগ্রেডিং গুলো করা যায় কিনা সেগুলো দেওয়া যেতে পারে। এইভাবে আপনারা একটা বড় ধরনের একটা দায়িত্বে চলে আসতে পারেন বাংলাদেশের। এটা আমি বলবো যে প্যাট্রোনাইজিং automation, maybe a collaboration between industry and university. জি, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। আপনার আপনার নাম্বারটা আমি কিভাবে পাবো? চ্যাট বক্সে না হলে রেজিস্ট্রেশন থেকে আছেন না? আপনি কোথা থেকে এসেছেন আমার কাছে ভাই? আপনি নোট করে নিতে পারেন, অথবা আমি ইয়েতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি আপনাকে। জি, হোয়াটসঅ্যাপে একটু দিয়েন তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ঠিক। আপনার জন্য দোয়া করি। আপনার কথা শুনে আমরা খুবই ভালো লাগলো, যারা জুনিয়র আছেন হ্যাঁ, দোয়া সকলকে। রাখেন। আমার এখন এজ চলতেছে 74, 74 রানিং আমি। তো আল্লাহ সুস্থ রাখছে, এখনো কাজ করে যাচ্ছি। আপনি ঢাকায় কোথায় থাকেন মনে হয়? মোহাম্মদপুরে। ঠিক আছে, আপনার সাথে কোনো এক সময় হয়তো আমি কন্ট্যাক্ট করব। আমার খুবই ভালো লাগছে যে আপনাদের মতো সিনিয়র পার্সন গুলো যখন এই আমার ওয়ার্কশপ গুলোতে থাকে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের ইন্সপায়ার, আপনাদের পরামর্শ আমার খুবই ভালো লাগে। যেহেতু উদ্দেশ্য আমার হচ্ছে নলেজ শেয়ারিং করা, হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেশন করা। আপনাদের জন্য দোয়া করি আমরা সবাই, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারি এবং একে অপরকে হেল্প করতে পারি। শুধু আমরা কিছু পেলাম তার আশায় নয়, আমরা যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জনের জন্য যেন করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, ফি আমানিল্লাহ। হুম। সবার জন্য, আসসালামু সবার আলাইকুম। জন্য দোয়া রাখি, সবার জন্য দোয়া রাখি, ফি আমানিল্লাহ। জি, আসসালামু তাহলে আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো ভাইয়ের যদি কোনো কথা না থাকে আমরা শেষ করবো, হ্যাঁ? থ্যাংক ইউ সবাইকে। আমি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই, এবং সুযোগ পেলে আমার অফিসে সবার কফির দাওয়াত দিয়েই আজকের মতো আমরা আমাদের এই আলোচনা, আপনাদের কিছু শোনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।